সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা, দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 965তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ হোসাইনের জীবনের, মোহাম্মদ হোসাইন ভাইয়ের জীবনের কলিজা কাঁপানো আল্লাহর এক কুদরতি বাস্তব জীবন কাহিনী। প্রিয় বন্ধুরা, আল্লাহর কুদরতি বলছি এই মর্মে যে আজকের গল্পের টাইটেল যে এটাই আল্লাহর বিচার, ভয়ানক এক বাস্তব জীবন কাহিনী। আপনার এলাকার, আপনার সমাজে কিংবা আপনার গ্রামে আপনি যদি কারো কাছ থেকে আপনি প্রতারিত হন বা কেউ আপনাকে আঘাত করে, ওই মানুষটার বিচার চাওয়ার জন্য আপনি সর্বপ্রথম আপনার এলাকার যিনি সর্দার আছে সর্দারের কাছে যাবেন। সর্দার যদি আপনার বিচার না করে আপনি আপনার এলাকার ইউনিয়ন চেয়ারম্যান কিংবা মেম্বারের কাছে যাবেন। সেখান থেকেও আপনি অপারগ হলে আপনি ডিরেক্টলি থানায় চলে যাবেন, আপনার এলাকার এমপি মহোদয়ের কাছে যাবেন। সেখানে যদি আপনি বিচার না পান আপনি চলে যাবেন কোর্ট পাড়ায়, এবং কোর্ট পাড়ায় ঘোরাফেরা করার পরও যদি আপনি বিচার না পান, আপনি ঘরে এসে নামাজের বিছানায় বসে আল্লাহ তাআলার কাছে হাত তুলে চোখের পানি ঝরিয়ে বিচার দেবেন। আমি শাহাদাত আঙ্গুল তুলে বলতে পারি যে প্রত্যেকটা জায়গা থেকে আপনি হেরে গেলেও, প্রত্যেকটা জায়গা থেকে আপনি বিচার না পেলেও, নামাজের বিছানায় বসে দুটো হাত তুলে রাব্বুল আলামিনের কাছে চোখের পানি জড়িয়ে বিচার দেওয়া মাত্রই সাথে সাথে আল্লাহর দরবারে তা গ্র্যান্টেড হয়ে যায়। আল্লাহ সেই বিচার করার জন্য তার ফেরেশতাদেরকে দুনিয়াতে প্রেরণ করে দেয়। তারই জ্বলন্ত প্রমাণ আজকের এই ঘটনা। বিশ্বাস হচ্ছে না তো? আপনি ঘটনাটা শোনার পর আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। তাই আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনার আমার সাথেই থাকবেন, এবং গল্প শেষে আমাদের চট্টগ্রামের ভাই মোহাম্মদ হোসাইনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হোসাইন, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার ছোট 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের মধ্যেই, চট্টগ্রাম শহরেরই এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়িক, তেমন বড় কোনো ব্যবসায়িক না। আমার বাবা সেই সময় গার্মেন্টসের জুটের ব্যবসা করত। গার্মেন্টসে কাপড় কাটার পরে কাটা কাপড়গুলো আমার বাবা বস্তি এলাকায় জ্বালানির কাজে ব্যবহার করতো, এবং বিভিন্ন এলাকায় কাপড়গুলো টুকরা কাপড় হিসাবে ব্যবহৃত হতো। এটাই ছিল আমার বাবার ব্যবসা। এটা করেই বাবা খুব ছোটোবেলা থেকে আমাদেরকে আস্তে আস্তে করে বড় করতেছিল। কিন্তু আমাদের পরিবারে একটা বিষয় সবসময় আমি খুব খেয়াল করে এসেছি, আমার বাবা এবং মায়ের মাঝে সবসময় এক ধরনের একটা ঝগড়া লেগে থাকতো। কোনোভাবেই আমার বাবা মা দুজনের মাঝে কোনো শান্তি ছিল না। একজন আরেকজনকে এক বিন্দু পর্যন্ত দেখতে পেত না। তার বড় কারণ হচ্ছে আমার মা যথেষ্ট পরিমাণের ধার্মিক একজন মহিলা ছিলেন, এবং আমার যিনি নানা তিনিও একজন কোরআনে হাফেজ। আমার মাকেও আমার নানা ভাই কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহ রহমতে আমার মাও একজন কোরআনে হাফেজা, যার কারণে আমার মা সবসময় আমার বাবাকে বলে যে তুমি নামাজ পড়ো, দিনের পথে আসো, আল্লাহ বিল্লাহ করো, রোজা রাখো। কিন্তু আমার বাবা কোনোভাবেই আমার মায়ের কোনো কথা শুনতে রাজি নাই। বাবা ক্লিন শেভ করতে পছন্দ করে, কিন্তু মা সবসময় বলতো যে তুমি কেন ক্লিন শেভ করো, এভাবে শেভ করা ঠিক না, তুমি দাড়ি রাখো, দাড়ি রাখলে তোমার মুখটা অনেক বড়, খুব সুন্দর লাগবে। কিন্তু কোনো সময় আমার মায়ের কোনো কথাই আমার আব্বা শুনতো না। রাতের বেলায়, প্রতিদিন সকালবেলায় ফজরের আজানের পরেই আমি আমার বাবা মায়ের মাঝে ঝগড়া শুনতে পেতাম। আসলে মায়ের মাঝে না, বাবার মাঝে। বাবা আমার মায়ের গায়ে হাত তুলতো। তার বড় কারণ হচ্ছে আমার মা যখনই আমার বাবাকে বলতো যে তুমি উঠো, ফজরের নামাজ পড়বা, এটা বলা মাত্রই আমার বাবা খেপে যেত, এবং খেপে একটা পর্যায়ে আমার মাকে মারতে শুরু করতো যে তুমি আমাকে এরকম করে জ্বালাচ্ছ কেন, তোমার জ্বালায় আমি অতিষ্ঠ, আমি আর বাঁচতে পারি না, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করো। তো আমার মা বলতো আমি তো তোমাকে মারার জন্য ডাকি না, তুমি ফজরের নামাজটা পড়ো, আর যদি তুমি ফজরের নামাজটা পড়ো তাহলে তোমার সারা দিনটা খুব ভালো কাটবে, তুমি ফজরের নামাজ পড়তে আসো। এভাবে আব্বাকে নামাজের জন্য ডাকার পরেও আমার আব্বা আমার মায়ের কথার কোনো মূল্যায়ন করতো না, তিনি নামাজ পড়তো না, এবং তাদের এই ঝগড়াঝাটির মাঝে আমাদের শৈশবের দিনগুলো কাটে। একটা পর্যায়ে আমি অনেকটাই বড় হই। আমার মা তখন আমার বাবার উপরের সমস্ত রকমের আশা ভরসা ছেড়ে দেয়। মা বুঝেই গেছে আমার বাবাকে যতই দিনের পথে আনার চেষ্টা করুক, যতই নামাজি বানানোর চেষ্টা করুক, এতে আসলে কোনোভাবে আমার মা কামিয়াবি হবে না।
আমার মা তখন বাবার আশা ছেড়ে দিয়ে আমার প্রতি ফোকাস দেয়। আমাকে মা ছোটোবেলা থেকে কোরআন শিক্ষা দেয়। আমার মা নিজ হাতে আমাকে কোরআন পড়ায় এবং আম্মুর কাছে আমি কোরআন তালাওয়াত করি। আম্মু আমাকে কোরআন মুখস্থ করায়। মানুষ কোরআন শিখে বিভিন্ন হেফজোখানায়, মাদ্রাসায় বা এখানে সেখানে, কিন্তু আমি কোরআন শিখি আমার মায়ের কাছে। এবং কোরআন শিখার পাশাপাশি মা আমাকে চট্টগ্রামেরই খুবই নামি দামি একটা মাদ্রাসায় ভর্তি করায়। আমি ওই মাদ্রাসায় পড়াশোনা করি। আমার বাবা কোনোভাবে আমাকে মাদ্রাসায় ভর্তি করাবে না, এটা নিয়েও আমার মায়ের সাথে আমার বাবার খুব ঝগড়া যে ছেলেকে কেন মাদ্রাসায় ভর্তি করাবো, মাদ্রাসা থেকে পাশ করলে কোনো চাকরি পাওয়া যায় না, মাদ্রাসায় পড়াশোনার কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই। এই বলে আমার বাবা সবসময় আমার মায়ের সাথে ঝগড়া করতো। কিন্তু মা বলতো মাদ্রাসায় পড়লে সমাজ কীভাবে দেখবে, চাকরি পাবে কি পাবে না সেটা আমি জানি না, তবে আমার ছেলে যদি মাদ্রাসায় পড়াশোনা করে, আমার ছেলে অন্তত আমি মারা যাবার পরে আমার কবরের কাছে গিয়ে হাত তুলে কাঁদবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কারণ দিনী শিক্ষা যার মাঝে আছে সে কখনো খারাপ হয় না। তো এই জন্য আমার মা আমাকে মাদ্রাসায় পড়াইতো। বাবা বরাবরের মতো যুদ্ধ করতো, আমার নানা ভাইয়ের কাছে বিচার দিত এগুলো, কিন্তু আমার নানা ভাই তো আমার বাবাকেও বুঝাইতো, কোনোভাবেই তখন কাম হচ্ছিল না। আমি মাদ্রাসায় পড়াশোনা করতেছি, একটা পর্যায়ে আমি মোটামুটি অনেকটাই বড় হই। বড় হওয়ার পরে আমি যখন এসএসসি পরীক্ষা দিব, মানে আলিম পরীক্ষা দিব, তো আলিম পরীক্ষা দেওয়ার সময় আমার আব্বার ব্যবসার অনেক উন্নতি হয়। হঠাৎ করে আমার আব্বার ব্যবসার উন্নতি হয় এবং ওই সময় আমার বাবা একটা মিনি গার্মেন্টস পরিচালনা করে, মানে একটা মিনি গার্মেন্টস দিবি এরকম একটা আলাপ আলোচনা করে। আমার মনে আছে আমার বাবা ওই সময় অল্প কয়েকটা মেশিন দিয়ে একটা মিনি গার্মেন্টস দেয় এবং মিনি গার্মেন্টসটা দিলে পরে আমি আমার বাবার ওই মিনি গার্মেন্টসে গিয়ে দোয়া পড়ি, মুনাজাত দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাই। এবং সর্বোপরি আমি মানে ওই আব্বার ওই গার্মেন্টসে যেতাম, মাঝে মাঝে দোয়া পড়তাম, কারণ খারাপ কোনো কিছু নজর না পড়ে। এবং শ্রমিকদের প্রতি আমার খুব টান ভালোবাসা ছিল। খুব বেশি দিন লাগে নাই, প্রায় 1 বছরের মাথায় আমার বাবার গার্মেন্টসটা ডাবল হয়ে যায়। এই ছোট মিনি গার্মেন্টসটায় অনেক বড় একটা গার্মেন্টসে পরিণত হয়ে যায়। এবং তখন আমার বাবা কিছুটা সোচ্চার হয়, মানে ভাবে যে না এটা ঠিক আছে। এবং আমার মাও বাবাকে বুঝায় যে দেখছো তুমি যে বলছো আমার ছেলেকে আমি দিনী শিক্ষা দিয়েছি, ও গিয়ে তোমার গার্মেন্টসে হাত তুলেছে বলেই কিন্তু আজকে তোমার এত আয় উন্নতি বা টাকা পয়সার মুখ তুমি দেখতে পাচ্ছ। এইভাবে আমার বাবাকে উৎসাহিত করে। আমার বাবাও তখন কিছুটা ভালো হয়ে যায়, মানে পুরোপুরিভাবে না হলেও একটু একটু করে নামাজ পড়ার চেষ্টা করে, দিনের পথে থাকার চেষ্টা করে এবং ভালো কাজগুলো করে। সর্বোপরি এমন করে আমাদের সময়গুলো কাটতেছিল। আমি একটা পর্যায়ে খুব অ্যাডাল্ট হয়ে যাই, আমার বয়স প্রায় 20-এর কাছাকাছি। 20 বছর বয়সে আমি তখন আব্বুর পুরো গার্মেন্টসটা আমি দেখাশোনা করতাম। আব্বু বিদেশে বায়ারদের সাথে চলাফেরা করতো এবং বায়ারদেরকে আনতো, তাদের মাধ্যমে কন্ট্রাক্ট নিত বা ওই বাইংয়ের কাজগুলো আমার আব্বা করতো। কিন্তু গার্মেন্টসে যে শ্রমিক দেখা বা জিএমদের সাথে কথা বলা থেকে শুরু করে গার্মেন্টসের যত ধরনের কাজ ছিল এই সমস্ত কিছু আমি দেখাশোনা করতাম। আমি পাঞ্জাবি পরে, টুপি পরে খুব সুন্দর করে গার্মেন্টসে আসতাম এবং গার্মেন্টস আমি পরিচালনা করতাম। এভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন আমাদের গার্মেন্টসটা একটু সকাল ছুটি হয়ে যায়, মানে সকাল বলতে প্রায় 5টার দিকে গার্মেন্টস ছুটি হয়ে যায়। তো গার্মেন্টস মূলত হচ্ছে 6টা পর্যন্ত চলে। তো 5টা বাজে ছুটি হয়ে গেলে পরে আমি তখন কী করি, আমাদের গার্মেন্টসের সামনে একটা ছোট গার্ডেন আছে, এটা আসলে আমাদের গার্ডেন না, অন্য কোনো একজনের গার্ডেন। তো আমি গার্ডেনের সামনে বসে আছি। তো আমি যে এই গার্মেন্টসের মালিক এটা কিন্তু আসলে অনেকেই জানে না, মানে আমার গার্মেন্টসের যে শ্রমিকরা আছে তারা কিন্তু কেউই জানে না। তো সেখানে বসে আছি, আমি একটা বিষয় খুব খেয়াল করে দেখলাম যে একটা মেয়ে যার বয়স সম্ভবত 16 থেকে 17 বছর হবে, এই টাইপের, লম্বা চূড়া, দেখতে মোটামুটি প্রায় অনেকটাই সুন্দরী। এই মেয়েটা একটা ভদ্রলোকের, মানে একটা লোকের পা ঝরায় ধরতেছে, একটু পরে পা ঝরায় ধরতেছে, একটু পরে পা ঝরায় ধরতেছে। তো মানে জিনিসটা দেখার পরে আমি মানে একটু অবাক হয়ে গেলাম, যেহেতু দুজনেই আমার গার্মেন্টসের শ্রমিক, মানে দুজনেই আমার গার্মেন্টসে কাজ করে। তো কী ব্যাপারে এই মেয়েটা রাস্তার মধ্যে পুরুষের পা চেপে ধরতেছে, এটা আমার কাছে আসলে খুব খারাপ লাগলো আর কি। এবং খারাপ লাগার পরে আমি তখন ছেলেটাকে ডাক দিলাম। ওই কিন্তু চিনে না যে আমি এই গার্মেন্টসের মালিক বা কিছু একটা, কারণ আমার তো শুধু উপরের মহলে লোকদের সাথে কথাবার্তা হতো, লাইক জিএমের সাথে, যিনি গার্মেন্টস পরিচালনা করতো ওনার সাথেই, জেনারেল ম্যানেজারের সাথে কথা হতো, আর কারোর সাথে খুব বেশি একটা কথা হতো না। তো ডাক দিলাম পরে ছেলেটা আসলো। আমি বললাম যে কী হয়েছে ভাই, এই যুবতী মেয়েটা তোমার রাস্তার মধ্যে তোমার পা ধরে কান্না করতেছে, ঘটনাটা কি? ছেলেটা আমাকে খুব মানে খারাপ ভাষায় বললো যে হুজুর মানুষের কি খাই দেয় আর কোনো কাজ নাই, রাস্তার মধ্যে কি হয় না হয় খালি এগুলো দেখাশোনা করা। আমি তখন মেয়েটারে বললাম যে বোন তুমি যেও না, একটু দাঁড়াও আমি কথা বলি। দেন মেয়েটা তখন দাঁড়ানোর পরে আমি বললাম যে কী হয়েছে আমাকে বলো তো। এই মেয়েটা একটু বলতেছিল, বলার মধ্যে আরেকটা মেয়ে তখন ডাইকে বলতেছে এই হুজুরের কাছে কী বলিস, চল তো। তাকে টান দিয়ে নিয়ে চলে গেল। এবং এই দৃশ্যটা আমি দেখলাম যে আমার গার্মেন্টসের যিনি দারোয়ান ছিল তিনি মানে খুব খেয়াল করতেছে বিষয়টা, গেটের সামনে বসে তিনিও দেখতেছে বিষয়টা। পরে আমি আস্তে দারোয়ানের কাছে গেলাম। এই দারোয়ান কিন্তু আবার আমাকে চিনে, মানে 1-2বার ওনার সাথে আমার কথা হয়েছে। আমি যাওয়া মাত্রই আমি তখন লাফ দিয়ে উঠে দাঁড়ালো এবং সালাম দিল। আমি তখন বললাম যে কাকা
এই যে একটা ছেলের পা ধরে মেয়েটা কান্না করতেছে এবং গার্মেন্টস থেকে বের হওয়ার পরই একইভাবে বারবার ছেলেটা পা জড়িয়ে ধরতেছে, আপনি কি এটা দেখেন? বলে হ্যাঁ বাবা, আমি তো এটা দেখি স্যার, আমি তো এটা দেখি। তাই আমি বললাম যে কেন এই মেয়েটা বারবার ছেলেটার পা জড়িয়ে ধরে কান্না করতেছে রাস্তার মধ্যে বা গার্মেন্টস থেকে বের হওয়ার পর থেকে? উনি বলে আসলে তো আমি জানি না, তবে আমি কালকে এটা তদন্ত করে আপনাকে জানাবো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে তদন্ত করে বিষয়টা জানাবেন। তো পরের দিন আমি দুপুরের পরে আসলাম ওনার কাছে, এবং আসার পরে আমি জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, আপনি গতকালকে খবরটা নিয়েছিলেন যে কেন মেয়েটা বারবার ছেলেটার পা ধরে কান্না করলো, কিছু কি পেয়েছেন? উনি আমাকে বলে আসলে স্যার কী বলবো, লজ্জার কথা, আপনি তো হুজুর মানুষ, আপনার কাছে বলতে আমার লজ্জা লাগছে। আমি তখন বললাম যে না, লজ্জার কোনো কারণ নাই, আমরা দুজনেই হচ্ছে কর্মী, আপনিও কাজ করেন আমিও কাজ করি, আমি হয়তো বস, আপনি হয়তো দারোয়ান, এতটুকুই পার্থক্য, কিন্তু আমরা সবাই শ্রমিক। এখন কি হয়েছে আপনি আমার কাছে বলেন, আমি একটু শুনি, বিষয়টা আমার জানতে হবে, যেহেতু তারা আমার গার্মেন্টসেরই কর্মী। পরে আমাকে বলে যে এই মেয়েটার মা অসুস্থ এবং মেয়েটাও খুব জ্বরে ভুগতেছিল, যার জন্য আপনি যার পা চেপে ধরছে সে হচ্ছে সুপারভাইজার। তো সুপারভাইজারের কাছে ছুটি নেওয়ার জন্য মেয়েটা বারবার সুপারভাইজারের পা চেপে ধরে, কিন্তু সুপারভাইজার তাকে ছুটি দেবে না। তা আমি বললাম যে আমাদের গার্মেন্টসে তো এখন মোটামুটি খুব একটা প্রেশার নাই যে খুব বেশি শ্রমিক আমাদের প্রয়োজন বা কোনো অর্ডার আছে, এরকম তো কিছু না, এখন তো মোটামুটি খুব ফাঁকাই চলতেছে, তাহলে মেয়েটাকে ছুটি দিল না কেন? পর বলে স্যার ছুটি দিয়েছে, তো শেষ পর্যন্ত ছুটি দিয়েছে। আমি তখন বললাম আলহামদুলিল্লাহ, আচ্ছা যাই হোক, খুব ভালো। এই বলে আমি চলে যাচ্ছি, ঠিক তখনই দারোয়ান আমাকে পিছন থেকে আবার ডাক দিয়ে বললো যে স্যার দাঁড়ান, আরেকটা কথা আছে। আমি তখন বললাম কী কথা? বলে স্যার ছুটি তো এমনি দেয় নাই, ছুটি অন্যভাবে দিয়েছে। আমি তখন বললাম অন্যভাবে মানে? বলে অন্যভাবে মানে এই মেয়েটা গতকালকে রাতে এই সুপারভাইজারের সাথে ছিল, এবং সুপারভাইজার তাকে সর্বোপরি অফার করেছে যে তুমি আমার সাথে রাতের বেলা থাকবা, এবং রাতের বেলায় থাকলে এরপরে তোমাকে আর আসতে হবে না, মানে এরপরে তোমার 2 দিন ছুটি। এবং মেয়েটাও তার মায়ের অসুস্থতার কথা চিন্তা করে শেষ পর্যন্ত মেয়েটা এই গতকালকে রাতে এই সুপারভাইজারের সাথে ছিল, দেন আজকে মেয়েটা ছুটিতে আছে। কথাটা শোনার পরে আমার শরীরের পশম তখন দাঁড়িয়ে গেল। আমি একজন ধার্মিক মানুষ, নামাজ পড়ি, এবং এক কথায় বলতে গেলে আমার মায়ের কাছে শিক্ষিত একজন কোরআনে হাফেজ। আমি তখন দারোয়ানকে বললাম যে আপনি রুমের মধ্যে চলেন, আপনার সাথে কথা বলি। উনি বলে স্যার আপনি অফিসে চলেন। আমি বললাম না, রুমে চলেন। তা আমি ওনার রুমে গেলাম, রুমে গিয়ে বললাম তো আপনি এই বিষয়টা আপনি কীভাবে জানলেন যে গতকালকে রাতে মেয়েটা এই সুপারভাইজারের সাথে ছিল, এটা আপনি জানলেন কীভাবে? আমাকে বলে স্যার সকালবেলা যখন সবাই গার্মেন্টসে আসছে আমি তখন এই মেয়েটাকে খুঁজতেছিলাম, মেয়েটাকে আমি খুঁজে পেলাম না, এবং খুঁজে না পাওয়ার পরে মেয়েটা যেই রুমে থাকতো, মানে মেয়েটাও একটা মেসের মতো করেই থাকতো, তার মা পাশে একটা বাসায় থাকতো এবং তার ভাই বোনেরা আছে তাদের সাথে থাকতো, মেয়েটা মেসে থাকতো। তো যেই মেসে মেয়েটা থাকতো ওই মেসে আরেকটা মেয়ে ছিল রূপা নামের। ওই রূপা মেয়েটাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কী ব্যাপার, লিজা আসে নাই কেন? আমি বললাম যে ওই মেয়েটার নাম কি লিজা ছিল? বলে হ্যাঁ। তো বলার পরে তখন ওই রূপা আমাকে বললো যে এই ঘটনা, এবং সব কিছু জানার পরে স্যার আমি আপনাকে জানালাম। এটা আসলে আমার কাছে খুব কষ্ট দিয়েছে, একজন মালিক হিসাবে তো বটেই, এবং একজন মুসলিম মানুষ হিসেবে আমার কলিজায় আঘাত করেছে। আমি তখন আস্তে আস্তে করে অফিস ওকে দিয়ে গেলাম, এবং আমাদের যিনি জিএম ছিল, জেনারেল ম্যানেজার, ওনাকে ডাকার পরে আমি বললাম যে ঘটনাটা ওনাকে আমি বললাম, এবং বলার পরে বললাম যে আপনি সুপারভাইজারটাকে ডাক দেন, আমি একটু ওই সুপারভাইজারের সাথে কথা বলতে চাই। এই সুপারভাইজারের বাড়ি ছিল নোয়াখালীতে, একজন মানুষ ছিল। পরে ডাক দেওয়ার পরে আমি বললাম যে আপনি আমাকে চিনছেন? আমাকে দেখে তো সে খুব ভয় পেয়ে গেছে যে ওই গতকালকে তো দেখছে। পরে আমাকে বলে না স্যার, আমি বললাম যে আমি এখানকার মালিক, এবং আমার যে জেনারেল ম্যানেজার ছিল উনি বুঝিয়ে দিল ছেলেটাকে যে ইনি আমাদের প্রতিষ্ঠানের মালিক। পরে ছেলে আমার দিকে তাকে খুব অনুশোচনায় ভুগতেছে যে গতকালকে আমার সাথে একটু মিসবিহেভ করছে, এটা তার মনে পড়ে গেছে। আমি তখন বললাম যে আপনার নাম কী? বলে আমার নাম রবিন। আমি বললাম যে রবিন সাহেব, ভালো কথা, তো আপনি আজকে আপনার আন্ডারে কাজ করে, আপনার লাইনে কাজ করে লিজাকে আসছে? ও তখন চুপ হয়ে গেছে, কোনো কথা বলে না। আমি বললাম আপনি আমার প্রশ্নের জবাব দেন, আপনার লাইনে যে কাজ করে ওয়ার্কার লিজাকে আজকে আসছে? বলে না স্যার, ওর মা অসুস্থ, আজকে আমার কাছ থেকে ছুটি নিয়ে গেছে। তাই বললাম ছুটি আপনি দিয়ে দিলেন? বলে স্যার জি, ছুটি দিতে হয়েছে এই কারণে যে মেয়েটা অনেক জ্বরে ভুগতেছে, আর আপনি তো দেখলেনই গতকালকেও বারবার আমার পা চেপে ধরতেছে, আমার আসলে ছুটি দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি বললাম শুধু কি পা জড়িয়ে ধরার জন্য আপনি ছুটি দিয়েছেন, নাকি অন্য কোনো কারণ আছে? আমাকে বলে না স্যার, অন্য কোনো কারণ নেই। তো আমি আসলে কখনোই আমি কারো গায়ে হাত তুলি না, এই সর্বপ্রথম এই ছেলেটার গায়ে হাত তুললাম, এবং হাত তুলতে বাধ্য হয়ে হাত তুলে বললাম যে আপনি ঠিক এই মুহূর্তে এই পুরো মাসের হিসাব নিয়ে এখান থেকে চলে যাবেন। আমি জেনারেল ম্যানেজারকে বললাম, এবং তিনি সাথে সাথে এই ছেলেকে হিসাব দিয়ে গার্মেন্টস থেকে বের করে দিল। এই ছেলে বের হয়ে গেল, এবং আমি বিকেলবেলা যাওয়ার সময় দারোয়ানকে বললাম যে আপনি একটা কাজ করেন,
এই লিজা মেয়েটা যদি পুনরায় এখানে আসে কাজ করার জন্য, মেয়েটাকে আমার সাথে দেখা করতে বলবেন। 2 দিন পরে মেয়েটা তখন গার্মেন্টসে আসছে কাজের জন্য। দুপুরবেলা তখন আমার অফিসে মেয়েটাকে ডেকে নিল, দারোয়ানে ডেকে দিলাম, আমার অফিসে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমি তখন পাশে বসলাম, জিজ্ঞেস করলাম যে কী হয়েছে আপনার, আমাকে একটু বলেন তো, আপনার আমাকে কি চিনতে পেরেছেন? মেয়েটাও আমাকে চিনতে পারছে এবং পাড়ার পরে খুব কান্না করে বললো যে স্যার আসলে আমার ঘরে আমার মা আছে, আমার সৎ মা এবং আমার সৎ ভাই বোনগুলো খুব ছোটো, তারা আসলে আমার আম্মার খুবভাবে দেখাশোনা করতে পারে না। এই ছোটো বলতে বড়ই আছে, বাট তারা আলাদা আলাদা থাকে যে যার মতো করে, এবং আমার আম্মা খুব অসুস্থতায় ভোগে। তো আমার আম্মার খুব অসুখ ছিল, যার জন্য আমিও খুব অসুস্থ ছিলাম, ওনার কাছে ছুটি চাইছিলাম। আমি ছুটি তো আপনাকে দেয় নাই। বলে হ্যাঁ স্যার দিয়েছে, 2 দিন ছুটি দিয়েছে। কেন দিয়েছে? মেয়েটা বলে স্যার ছুটি দিয়েছে। কেন দিয়েছে? তখন নিচের দিকে তাকায় আছে, মানে এরই মাঝে আমি বুঝে গেলাম যে মেয়েটা জেনে গেছে যে দারোয়ান আমাকে সব কিছু বলে দিয়েছে। মেয়েটার মুখের দিকে তাকে আমি এটা বুঝলাম। আমি বললাম যে আপনি নিজের ইজ্জত বিলিয়ে দিয়ে ছুটি নিলেন কেন? এই মানে সুপারভাইজারের উপরেও তো আরও লোকজন ছিল, আমাদের জেনারেল ম্যানেজার ছিল, এজিএম ছিল, পিএম ছিল, অনেকেই ছিল, কিন্তু আপনি কারো কাছে না বলে শুধুমাত্র সুপারভাইজারের কাছে আপনার ইজ্জত বিলিয়ে দিয়ে কেন আপনি এই কাজটা করলেন? মেয়েটা তখন আমার পা ধরে চিৎকার করে কান্না করে বলতেছে স্যার আমাকে বের করে দিয়েন না, আমি শুনেছি আপনি জিএমকে মানে আমাদের সুপারভাইজারকে বের করে দিয়েছেন, আমাকে বের করে দিয়েন না স্যার, আমি খুব গরিব মানুষ, আমার ইনকামের টাকা আমার পরিবারটা চলে স্যার, আমাকে বের করে দিয়েন না। মানে খুবভাবে কান্নাকাটি করতেছে। আচ্ছা ঠিক আছে, আপনার কান্নাকাটি করার প্রয়োজন নেই। আমি তখন আমাদের জেনারেল ম্যানেজারকে বললাম যে মেয়েটাকে অফিসের ভিতরে কোনো একটা কাজ দেওয়া যায় কি না, এটা আপনি দিয়ে দেন, মানে অফিসের মধ্যে কোনো একটা কাজ দেওয়া যায় কি না। পরে তিনি আমাকে বললো যে ঠিক আছে স্যার। এরপর আমি দেখলাম যে এই মেয়েটাকে আমাদের অফিসের মানে লাইক হচ্ছে ফিয়ন যেরকম হয় আর কি, যে কাগজপত্রগুলো এই টেবিল থেকে ওই টেবিলে নিয়ে দেওয়া, অথবা আমাদের ওয়ার্কারদের মানে অফিসে কাজ করা লোকদের জন্য চা কফি তৈরি করা থেকে শুরু করে অফিস পরিষ্কার করা, মোটামুটি এক ধরনের একটা কাজ দেয়, কারণ তার তো আসলে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই, তো সেজন্য ওরকম কোনো কাজ তাকে দেওয়া গেল না। তারপরেও দেখলাম যে আলহামদুলিল্লাহ আগের থেকেও মেয়েটা মোটামুটি একটু ভালো আছে। মানে আগে যেরকম একটা মানে অবস্থা খুব খারাপ ছিল, এবং মেয়েটাও মাশাআল্লাহ দেখতে সুন্দর, খুবই সুন্দরী, উঁচে লম্বায়, বা দেখলে মনে হয় না যে কোনো গার্মেন্টস কর্মী। এবং আমি নিশ্চিত করে বলতে পারতাম যে এই মেয়েটা যদি কোনো একটা শিক্ষিত পরিবারে বা ভালো কোনো একটা পরিবারে জন্মগ্রহণ করতো, তাকে বিয়ে করার জন্য শিল্পপতির ছেলেরা, বাংলাদেশের বড় বড় হায়ার ডিগ্রি লোকজন সিরিয়াল ধরতো, এত পরিমাণে সুন্দর একটা মেয়ে ছিল। তো যাই হোক, মেয়েটা ওখানে কাজ করতেছে, আমি আমার মতো করে সব কিছু সামলাচ্ছি। এবং এরই মাঝে এই তার কয়েকদিন পরে, বেশি দিন না, প্রায় মাস 2 পরে, আমার যিনি দারোয়ান ছিল, যিনি আমার মানে দারোয়ান তো আমাদের অনেকগুলোই ছিল, কিন্তু মেন যে দারোয়ান ছিল সে আমাকে এসে বললো, এর আগে যে দারোয়ানের সাথে আমার কথা হলো তিনি আমাকে বললো যে দেখেন স্যার, আপনি তো মেয়েটাকে অফিসে কাজ দিয়েছেন, এখনও মেয়েটা অফিসেও লাঞ্ছনার শিকার হচ্ছে। আমি তখন বললাম কিভাবে? বলে আমাদেরকে একজন লোকের কথা বললো আমাদের অফিসেরই, তিনি নাকি মেয়েটাকে এরকম কিচেনে গিয়ে, যেখানে মেয়ে চা বানাইতেছিল ওই পর্যায়ে মেয়েটার গিয়ে নাকি তার শ্লীলতা হানি করার চেষ্টা করেছে, এরকম একটা ইনফরমেশন আমাকে দিল, দারোয়ানে দিল। দেওয়ার পরে আমার কাছে তখন মনে হলো যে একটা মেয়ে আসলে কোথায় সেফ, কোন জায়গায় মেয়েটা সেফ? প্রতিটা জায়গায় তো মেয়েটা লাঞ্ছনার শিকার হচ্ছে। আমি তাকে সুপারভাইজারের হাত থেকে বাঁচিয়ে অফিসে কাজ দিলাম, এখানে অফিসের বসের কাছেও সে একইভাবে লাঞ্ছনার শিকার হচ্ছে। তা আমি তখন পরের দিন মেয়েটাকে আবার ডাকলাম, লিজাকে ডাকলাম, যে ডেকে জিজ্ঞেস করলাম যে আপনার কি এখানে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে? বলে না স্যার, কোনো সমস্যা হচ্ছে না। আমি তখন স্পেসিফিক জিজ্ঞেস করলাম যে অমুক স্যার কি আপনাকে কিছু করেছে? কিচেনে কি আপনার সাথে কোনো ঘটনা ঘটেছে? পরে বলে স্যার আপনি কি সিসি ক্যামেরায় দেখেছেন? আমি কিন্তু আসলে সিসি ক্যামেরা চেক করি নাই, আর আমাদের কিচেনে সিসি ক্যামেরা ছিল না। আমি বললাম যে হ্যাঁ দেখেছি। তো আমাকে বলে জি স্যার, উনি আমার সাথে এটা করছে। পরে যেতাম যে আসলে মানে কি আর বলবো, আমি ওই লোকটাকে তো বিদায় করতে পারি না, কয়জনকে আমি বিদায় করবো? এখন দেখা যায় যে একটা মেয়ের জন্য মনে হয় আমার পুরো অফিসটাকে খালি করে ফেলতে হবে। এবং এক বুক কষ্ট নিয়ে বললাম যে ঠিক আছে আপনি কাজ করেন, এবং এরপর যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাকে বলবেন, আমি এটা ট্যাকেল দেওয়ার জন্য চেষ্টা করব। এই বলে মেয়েটা তখন আবারও পুনরায় আমার অফিসে কাজ করতেছে, এবং আমি বাসায় যাচ্ছি আসতেছি, আব্বু তো আব্বুর মতো করে দেশের বাইরে ঘোরাফেরা করতেছে। এমনভাবে সময়গুলো কাটতে কাটতে একবার যে আমার আম্মা খুব একটা উইক হয়ে পড়ে, কারণ আমাদের বাসায় কোনো কাজের লোক ছিল না। আমার যে ছোটো 2টা ভাই আছে তারা তখন পড়াশোনা করতো, কলেজে পড়তো, স্কুলে পড়তো, এদের খরচ মানে এদের অনেক কাজ আছে, তারপরে বাসায় আনুষঙ্গিক অনেক কাজ থাকে আব্বুর আমার, তো সব কিছু মিলে মা অনেক হাঁপিয়ে উঠলো। মা আমাকে বললো যে একটা কাজের লোক যদি ভালোভাবে পাওয়া যায়, একটু ধার্মিক টাইপের, তাহলে একটা কাজের লোক যদি বাসায় আনা যায় খুব ভালোই হবে। তো আমি তখন চিন্তা করলাম, হঠাৎ করেই মেয়েটার কথা আমার মনে পড়ে গেল, লিজার কথা। আমি ভাবলাম যে মেয়েটা তো আসলে খুব কষ্টে আছে, এইভাবে তো গার্মেন্টসে কাজ করে, ভালো কোনো অবস্থানের মধ্যে নাই। আমি করে মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে আসি, যেহেতু মেয়েটা দেখতে শুনতেও ভালো, তার আচার ব্যবহার যথেষ্ট নম্র ভদ্র, বা দেখে আমার কাছে ভালোই লাগলো। তো আমি এই মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে এসে আমাদের বাসায় থাকুক। এর পরের দিনে আমি তখন আমার গাড়ি করে মানে আমাদের জেনারেল ম্যানেজারকে বলে আমি তখন মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে আসলাম,
এবং বাসায় আনার পরে মাকে বললাম যে মা, এই মেয়েটা তুমি তারা দেখো এবং তারা আমাদের বাসায় দিয়েছি, সে তোমাকে কাজে হেল্প করবে। এবার এই মেয়েটা আমাদের বাসায় কাজ করতে শুরু করে, মানে থাকতে শুরু করে। এবং অবাক করা বিষয় হচ্ছে, আমি জানি না কেউ বিশ্বাস করবে কি না, মানে আমার লাইফে আমি অনেক ধার্মিক মেয়ে দেখেছি। এই মেয়েটা কিছুদিন যাবত আমার আম্মার সাথে থাকার পরে এত পরিমাণে ধার্মিক হয়ে গেল, মানে দিনের পথে চলতে শুরু করলো, নামাজ পড়তে শুরু করলো, আমার আম্মার সাথে বসে কোরআন তালাওয়াত করতে শুরু করলো। সকালবেলা আমার মা কোরআন তালাওয়াত করে, একইভাবে এই মেয়েটাও কোরআন তালাওয়াত করে সকালবেলা ঘুম থেকে উঠে। তো এবং খুব অল্প কিছুদিনের মাঝে সে আমার মায়ের মনের মনিকোটায় বসে গেল। আমার মা তাকে এত পরিমাণের বিশ্বাস করতে শুরু করলো যে আমাদের 3 ভাইকে আমার মা এতটা বিশ্বাস করে না, বাবাকে এতটা বিশ্বাস করে না, তাকে ঠিক এতটাই বিশ্বাস করে। এবং সবার কাছে তার পরিচয় করে দেয় যে মা এটা তার বোনের মেয়ে। এবং তার মায়ের জন্য তার ভাইরা আছে, তার ভাইরাও কোথায় কোথায় কাজ টাজ করতো, এই ভাইদের জন্য, মায়ের জন্য আমার মা সবসময় কেনাকাটা করে দিত, শপিং করাই দিত। এইরকমভাবে সময়গুলো কাটতেছে। এবং একটা পর্যায়ে মা তখন আমাকে বারবার বিয়ের জন্য প্রেশার দিতেছে যে বিয়ে কর, বিয়ে কেন করবি না, বিয়ে করার জন্য খুবভাবে প্রেশার দিচ্ছে। তো আমার আসলে একটা বিষয়কে আমার মন থেকে যদি কাউকে ভালো না লাগে, তো এইটার প্রতি আমার আসলে কোনো রকমের ভক্তি আসে না, বা আমি ইচ্ছে করলেও পারবো না আমার মনের বিরুদ্ধে গিয়ে কিছু একটা করতে। তো এমন করে আমি তখন এই মেয়েটা, মানে লিজা মেয়েটাকে খুব খেয়াল করে দেখলাম যে এই মেয়েটা দেখতে শুনতে ভালো এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে এবং সকালে খুব ভোরে ফজরের আগে তাহাজ্জুদে নামাজ পড়ে এবং খুবই পর্দা করে, হিজাব পরে, হাত মোজা পা মোজা লাগিয়ে খুব পর্দা করে চলাফেরা করে। তো আমার কাছে মনে হলো যে এই টাইপের যদি কোনো একটা মেয়ে পাওয়া যায়, এরকম কোনো একটা ধার্মিক মেয়ে পাওয়া যায়, তাহলে আমি বিয়ে করব। এবং এরকম করে মাকে বললাম। মা তখন এইদিকে সেদিকে বিভিন্ন দিকে মেয়ে খুঁজতেছে, মেয়ের পরিবারের সাথে কথা বলতেছে। কিন্তু আমার আম্মু যখন আমাকে মেয়ে দেখাইতে নেয়, আমি মেয়ে দেখলেই বোঝা যায় যে এটা আসলে পর্দাশীল মেয়ে না, মানে পর্দা করে না এবং বেপর্দা মেয়ে। পর্দাশীল মেয়ে না, আমার কাছে তখন খারাপ লাগে যে এটা তো পর্দা করে না, বেপর্দায় চলাফেরা করে, তো বেপর্দায় চলাফেরা করা মেয়ে আমি বিয়ে করবো না। এবং বেশিরভাগ মেয়েদেরকেই অ্যাফেয়ার থাকে, মানে রিলেশন থাকে, বিভিন্ন ছেলেদের সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক থাকে, এগুলোও জানতে পারি। তো আমি তো একজন আলেম মানুষ, সুতরাং আমার পক্ষে এই জিনিসগুলো আসলে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না যে না, এরকম কোনো মেয়ে আমি আসলে বিয়ে করব না। এবং আমি আমার মতো করে, আমার মতো দেখে শুনে বুঝে আমি ভালো কোনো মেয়েকে বিয়ে করব। এবং একটা পর্যায়ে হঠাৎ করে আমার কাছে, আমার ভিতর থেকেই কেন জানি মনে হলো যে আমি লিজা নামের মেয়েটাকে বিয়ে করব। আমি জানি না এটা আমার ভিতরে কেন, এই জিনিসটা আমার ভিতরে জাগলো বা কেন এটা মনে হলো। মনে হওয়ার একটা পর্যায়ে আমি সিদ্ধান্তই নিলাম যে আমি লিজাকে বিয়ে করব, এরকম একটা সিদ্ধান্ত আমি নিলাম। এবং সিদ্ধান্ত নেওয়ার পরে একদিন আমি মেয়েটার সাথে ওপেনলি কথা বললাম, আমাদের বাসায় বসে, ডাইনিংয়ে বসে আমি জিজ্ঞেস করলাম যে আমি তোমার আম্মুর সাথে কথা বলতে চাই এবং তোমার বিয়ের বিষয় নিয়ে কথা বলবো। তখন কিন্তু মেয়ের সাথে আমার কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক বা আবেগ, মন নেলা দেনা এরকম কোনো কিছুই নেই। জাস্ট আমার ওপিনিয়ন থেকে আমি তার এটা বললাম যে আমি তোমার আম্মুর সাথে কথা বলবো এবং তুমি কি বলো, এমন করে। তো আমাকে বলে যে জি স্যার, ভালো কথা বলবেন, কিন্তু আমার জন্য ছেলে কোথায় পাইছেন? আমি বললাম একটা ছেলে পাইছি, ছেলেটা দেখতে শুনতে ভালো আছে, এখন ওই ছেলের কাছে তোমাকে বিয়ে দেবো, এটা বললাম। তো আমাকে বলে স্যার আমার কিন্তু একটা সমস্যা আছে, এটা কিন্তু আপনি বলে দেওয়া ভালো। আমি তখন বললাম যে কী সমস্যা? আমি তো তোমার মাঝে কোনো সমস্যা দেখি না, তুমি দেখতে শুনতে ভালো, পর্দাশীল, যথেষ্ট পরিমাণ নম্র, ভদ্র, সবই ঠিক আছে, তাহলে সমস্যাটা কোথায়? আমাকে বলে স্যার আমার কিন্তু একটা বিয়ে হয়েছে। এইটা শোনা মাত্রই আমি তখন আসমান থেকে বললাম কী ব্যাপারে বিয়ে হয়েছে? আমি বললাম যে তোমাকে দেখে মনে হয় তুমি খুব পিচ্ছি একটা মানুষ, এবং আমি তোমার যে আইডি কার্ড দেখেছি, গার্মেন্টসের যে আইডি, সেখানেও দেখলাম যে তোমার বয়স মাত্র 17 বছর। তা তোমার এখনও 18 বছর পুরনই হয় নাই, তুমি কবে গার্মেন্টসে জয়েন করলা, কবে বিয়ে করলা? আমাকে বলে স্যার আমার 14 বছর বয়সে বিয়ে হয়েছে। মানে আমি তখন শুনে মানে খুবই অবাক হয়ে গেলাম যে এই মেয়েটা এখন পর্যন্ত, এখনও যে তার বিয়ে হবে, মানে ওই বিয়ের জন্য সে ম্যাচুয়ার্ড না আমার কাছে মনে হচ্ছে আর কি। কিন্তু 14 বছর বয়সে তার বিয়ে হয়েছে, মানে আজ থেকে বহু বছর আগে। আমার কাছে বিষয়টা তখন খুব অবাক লেগেছে এবং শুনতে পেলাম যে তার জামাই খুবই খারাপ ছিল, তাকে বিয়ে করার পরে নেশা করতে এবং তাকে মারতো। এক পর্যায়ে সে মায়ের জ্বালা সহ্য করতে না পেরে জামাইকে ডিভোর্স করে দেয়, এবং জামাইকে ডিভোর্স করে দেওয়ার পরে সেই গার্মেন্টস লাইনটাতে সে গার্মেন্টসে কাজ করে। এই যে মেয়ের বিয়ের বিষয়টা শোনার পরে আমার ভিতরে তার প্রতি আরও ভালোবাসা বেড়ে গেল। সে একজন ডিভোর্সি, হিসাব করতে গেলে একজন ডিভোর্সি। তো আমি চিন্তা করলাম যে একজন ডিভোর্সি মেয়েকে যদি বিয়ে করা যায়, তাহলে আল্লাহ তাআলার কাছেও তো অনেক ভালো পাবো, রাব্বুল আলামিনের কাছে অনেক ভালো পাবো ডিভোর্সি কোনো একটা মেয়েকে বিয়ে করতে পারলে, এবং ডিভোর্সি নারীদেরকে বিয়ে করা উত্তম। সেই হিসাবে আমি তখন সিদ্ধান্ত ফুললি নিয়ে নিলাম 100-এ 100 যে আমি তাকে বিয়ে করব। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাকে ডিরেক্টলি আমার নিজের বিয়ের প্রস্তাব দিলাম যে লিজা, আমার কথাটা তুমি খুব মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাকে বিয়ে করতে চাই এবং আমার ঘরের বউ হিসেবে তোমাকে রাখতে চাই। এবং এই বলা মাত্র মেয়েটা তখন কান্না করতে শুরু করলো, মানে তার চোখের পানি ঝরতে শুরু হলো। এবং আমি তাকে বললাম কান্না করো না। আমাকে বলে স্যার এটা কি কোনোদিনও সম্ভব? আমি আপনাদের গার্মেন্টসের কর্মী ছিলাম এবং সেখান থেকে এখন আপনাদের
বাসায় কাজ করি। তো এরকম একটা মেয়েকে স্যার আপনি কীভাবে আপনার ঘরে বউ বানাবেন বা কীভাবে আমাকে সমাজে পরিচয় দিবেন কীভাবে? আমি তখন বললাম, আমার এলাকার সমাজ তো তোমার সাথে সংসার করবে না, তোমার সাথে সংসার করব আমি। তো বলে, স্যার এটা তো কখনোই আপনার আম্মু কিংবা আপনার আব্বু কেউ বিষয়টা মানবে না। মানবে কি মানবে না বিষয়টা আমি দেখব, এটা আসলে তোমার খুব বেশি একটা মানে কথা বলার কোনো এখতিয়ার নেই, আমি দেখতেছি। তুমি রাজি আছো কিনা সেটা বলো। আমাকে বলে, স্যার আলহামদুলিল্লাহ আমি অবশ্যই রাজি, আমি রাজি হব না কেন? এটা তো আসলে আমার জন্য এত বড় একটা পাওয়া, যে পাওয়া আমি আসলে কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি না। আমি ওকে ঠিক আছে, কোনো সমস্যা না, আমি আমার আম্মুর সাথে কথা বলবো। বিষয়টা নিয়ে আমি সর্বপ্রথম আমার আম্মুর সাথে কথা বলি এবং আমার আম্মু সবসময় আমার সাপোর্টে ছিল, আমার সাপোর্টেড একজন মানুষ ছিল। যে কোনো বিষয়ে আমি যে কোনো বিষয়ে সমস্যায় পড়তাম, আমার আম্মুর কাছে বলা মাত্রই আম্মু এটার একটা সঠিক সমাধান খুব রিসেন্টলি খুঁজে বের করে আমাকে দিত। আমি তখন আমার মায়ের কাছে বললাম যে, মা এমন এমন ঘটনা, তুমি কি বলো? এবং বলার পরে মা তখন একটু চুপ হয়ে গেল, কোনো কথা বলতেছে না, অনেকক্ষণ ধরে চুপ। এবং চুপ থাকার পর আমাকে বলে, হোসাইন তুই যেটা বলেছিস এটা তো আসলে তোর ভালো লেগেছে বা আমি জানি আমার ছেলে যাকে পছন্দ করবে সে মেয়েটা অবশ্যই ভালো হবে, সবই ঠিক আছে এবং আমার কোনো অভিযোগ নেই যে আমার ছেলে পছন্দ করেছে, আমি এটাতে রাজি আছি। কিন্তু বিষয়টা হচ্ছে তোর বাবা তো এটা কখনোই মানবে না। আমি বললাম, হ্যাঁ মা আমি এটাই জানতাম এবং এই বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম যে বাবাকে কী করে ম্যানেজ করা যায়। আমার আম্মা বলে, এটা কখনোই তুই মাথায় আনিস না যে তোর বাবাকে তুই কখনো ম্যানেজ করতে পারবি। তোর বাবাকে তুই কখনোই ম্যানেজ করতে পারবি না। এবং তোর বাবা যে পরিমাণের রাগী এবং বদমেজাজি একটা মানুষ, এটা শোনা মাত্র যে সে কী পরিমাণের ঝামেলা করবে এটা তুই চিন্তাও করতে পারবি না। আমি তখন বললাম, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমার মা বলে, তোর বাবাকে বলার প্রয়োজন নাই, তুই যদি একান্তই মেয়েটাকে পছন্দ করিস তাহলে আলাদা কোনো একটা বাসা ভাড়া নিয়ে মেয়েটাকে সেখানে রেখে তুই বিয়ে করে সংসার কর। আমি তখন বললাম, না মা এটা কী ধরনের কথা? আমার বউ তোমার সাথে থাকবে, তোমার সেবা যত্ন করবে, তোমার আশেপাশে থাকবে, আমি তাকে বিয়ে করে আলাদা কেন রাখবো? না, আলাদা আমি তাকে রাখবো না, আমি তাকে তোমার সাথেই রাখবো, সে তোমার সাথে থাকবে, তোমার সেবা যত্ন করবে, তোমার খোঁজ খবর নেবে, তোমার আশেপাশে থাকবে, তোমার মেয়ের মতো থাকবে। আমার আম্মা তখন বলে, এটা তো তোর বাবাকে আমি মানাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তারপরে তুই আমাকে 2 দিন সময় দিয়ে আমি একটু তোর বাবার সাথে বিষয়টা নিয়ে কথা বলি। তা আমি মাকে 2 দিন সময় দিলাম। 2 দিন পরে মাকে পুনরায় জিজ্ঞেস করলাম যে, মা তুমি কি 2 দিনে কোনো রেজাল্ট পেয়েছো বা তোমার কাছে কী মনে হয়? আমার আম্মা বলে যে, আমি ডিরেক্টলি কিন্তু তোর কথা বলি নাই বা লিজার কথা বলি নাই। আমি ডিরেক্টলি না বলে বিষয়টা ঘুরিয়ে পেঁচিয়ে তোর বাবাকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু আমি যতটুকু বুঝলাম যে তোর বাবার কাছে পুরোটা বিষয় বলার পরে তোর বাবা হয়তো আমাকেই মেরে ফেলবে, মানে আমাকেই মেরে ফেলবে, এরকম একটা মানে আমি বিষয় বুঝলাম আর কি। তো এটা আসলে কোনো অবস্থায় সম্ভব না, তোর বাবাকে বলা যাবে না, তুই তোর মতো করে গোপনে সংসার করতে থাক এবং একটা পর্যায়ে আমি এটার একটা ভালো সুরাহার দিব বা ভালো ব্যবস্থা করব। আমি তখন বললাম, তাহলে মা আমাকে বলে তুই গোপনে বিয়ে কর, তোর বাবা তো দেশের বাইরে যাবে 1 সপ্তাহের জন্য, এই 1 সপ্তাহের মধ্যে আমি তোকে বিয়ে করাই দিব এবং শুধুমাত্র তুই, আমি, তোর ভাইরা জানবে, আর কেউ জানবে না। তাই আমি বললাম যে, তো বাবা তো দেশের বাইরে থেকে আসলে জানবে। মা বলে, দেশের বাইরে থেকে আনলে সাথে সাথে জানবে না, আস্তে আস্তে জানবে, আর যদি জানে যে বিয়ে হয়ে গেছে, সপ্তাহখানিক মাসখানিক হয়ে গেছে, এরপরে হয়তো খুব বেশি একটা ঝামেলা করবে না। এই কথা আমার আম্মা আমাকে বললো। আর যদিও ঝামেলা করে বিষয়টা তখন আমি বুঝবো। তা আমি তখন মাকে বললাম যে, ঠিক আছে তাহলে এটাই করো। দেন আমার আম্মু তখন করলো কি, আমাকে তখন সব কিছু ঠিকঠাক মতো করে আমার আব্বু যখন চলে গেল দেশের বাইরে, অ্যান্ড আম্মু তখন একদিন একটা দিন ধার্য করলো, সেই দিনে আমার ভাইদেরকে রেখেই খুব ছোটোখাটোভাবে মানে ঘরের মধ্যে ঘরোয়াভাবেই তখন আমার সাথে লিজাকে বিয়ে দিয়ে দেয়। মানে আমি লিজাকে বিয়ে করি এবং এই বিয়েতে লিজার মা উপস্থিত থাকে এবং লিজার যে ভাই ছিল, ইমিডিয়েট যে ভাইটা ছিল প্রায় লিজার বয়সী, ওই ভাইটাও এখানে উপস্থিত থাকে, ওই ভাইটাও থাকে। তো তাদের সবার মোকাবেলায় লিজার সাথে আমার বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পর লিজা তখন আমার ঘরেই থাকতো, সে রাতে আমার বাসর ঘরও হয়। খুবই পর্দাশীল, যথেষ্ট ভালো, সর্বদিক থেকে খুবই ভালো একটা মেয়ে, আমার কাছে খুব ভালো লাগলো। এইভাবে সপ্তাহখানিক পার হচ্ছে, মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে, 1 সপ্তাহ পর তো আব্বা দেশের বাড়ি থেকে আসবে এবং আব্বা দেশের বাড়ি থেকে আসলে নাচানি কি আগুন লেগে যায়, কি ঝামেলা হয়, এটার জন্য বুকের ভিতর খুব ভয় কাজ করতেছে। তারপরেও বসে আছি যে দেখা যাক কী হয়, আল্লাহ তাআলা কী করে। এক পর্যায়ে আব্বা দেশের বাড়ি থেকে আসলো এবং দেশের বাড়ি থেকে এসে আব্বা বিষয়টা জানলো না, জানাজানি হলো না। তো আমি নিজের সাথে চলাফেরা করতাম, বাবাকে খুব কেয়ারফুলি পাহারা দিয়ে আম্মা লিজাকে আমার ঘরে পাঠিয়ে দিত বা আমার বাসায় আমার রুমের লিজা আসতো। তো এইভাবে আসলে খুব কয়েকটা দিন থাকার পরে আব্বা সম্ভবত কোনো না কোনোভাবে বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারে যে মেয়েটার সাথে আমার ক্লোজিং দেখে অথবা মেয়েটা আমার শরীরে স্পর্শ করে ফেলে। অনেক সময় যেরকম হাজব্যান্ড ওয়াইফ তো আমরা, সেখানে তার অনেক কিছু আমার আব্বুর চোখে পড়ে যায় যে আব্বু কয়েকটা বিষয় খুব ভাবেই হচ্ছে ডাউট করে বসে এবং ডাউট করার পরে আব্বা তখন বিষয়টা সর্বপ্রথম আম্মুর সাথে শেয়ার করে। আম্মু তখন আব্বুকে ডিরেক্টলি বলে যে, না এই ধরনের কিছুই না, এটা তোমার ভুল ধারণা। এরপরে যে আমার আব্বা হঠাৎ করে সিদ্ধান্ত নিল, আমার মনে হয় ওই সময় আমার আব্বা আমার ভাইদের কাছ থেকে জেনে গেছে যে আমি লিজাকে বিয়ে করেছি। এটা সম্ভবত আমার আব্বা জেনে গেছে, মানে এইটা আমার ধারণা আর কি, আই এম নট শিওর।
তো বাবা তখন আমাকে বলল যে এই লিজা মেয়েটা আমাদের বাসায় তো অনেক বছর ধরে কাজ করে, মেয়েটা যাতে আমাদের বাসায় আর না থাকে। আমার আব্বা হঠাৎ করে বলল। তো আমি বললাম যে বাবা কারণ? বাবা আমাকে বললো যে মেয়েটা অনেক ইয়াং, মানে অনেক ইয়াং হয়ে গেছে এবং আমার ছেলেরাও ছোটো ভাইয়েরাও বড় হয়ে গেছে, বাসার মধ্যে একটা অঘটন ঘটে যেতে পারে এবং তুই তো ধার্মিক মানুষ, কোরআনে হাফেজ, তোর আম্মা একজন হাফিজা, তো সেই কারণে দেখা যায় একটা বদনাম হয়ে যেতে পারে বাসার মধ্যে, এই জন্য মেয়েটাকে বাসা থেকে বের করে দেয়, ওকে বাসা রাখার প্রয়োজন নেই। দেন এই কথা বলার পরে আমি তখন আম্মুর সাথে কথা বললাম যে আম্মু আব্বাটা বলতেছে, আমার আম্মা বলে ভালো হয়েছে মেয়েটারে বাসা থেকে বের করে কোথাও একটা বাসা ভাড়া নিয়ে সেখানে তুই মেয়েটারে নিয়ে থাক। ওই আম্মুর কথা ঘুরে ফিরে একটাই। আমি বললাম যে না, আমি কেন বাসা ভাড়া নিয়ে থাকবো, আমার বিবাহিতা বউ, আমি তার নিয়ে কেন বাসা ভাড়া করে থাকবো। আসলে ভাই বিষয়টাকে হচ্ছে আমি সবসময় আমার নিজের উপরে কনফিডেন্স ছিলাম যে আমি অনেক কিছু করতে পারবো। আমার পরিবারের সাপোর্ট, আমার বাবার, আমি যে বাবার গার্মেন্টসে কাজ করি, আমি কিন্তু একটা টাকাও কখনো ওইখান থেকে ইনকামও করি না, মানে কোনো বেতন আমি কিন্তু নিয়ে যাই না। প্রতি মাসে একটা গার্মেন্টসের যিনি দারোয়ান, তিনারও কিন্তু একটা স্যালারি হয়, আমি কিন্তু সেই স্যালারিটাও নিয়ে যাই না। আমি খুব ফ্রিলি সব কিছু দেখাশোনা করি এবং আমি যে 2-1 টাকা হাত খরচ করি এটা আমার আম্মার কাছ থেকে নিয়ে যাই, বা আব্বা মাঝে মাঝে কিছু টাকা দেয়, ওটা দিয়ে চলে। কিন্তু আমার কোনো রকমের গার্মেন্টসের স্যালারিও না যে আমি এখানে একটা স্যালারিতে চাকরি করি, এরকমও কিন্তু না বিষয়টা। তো যাই হোক, আমার আম্মা তখন আমাকে খুবভাবে বলতেছে যে এটা কর এটা কর। শেষ পর্যন্ত আম্মুর কথায় বাধ্য হয়ে আমি তখন লিজাকে আলাদা একটা বাসা ভাড়া করে দিলাম। এখানে আম্মু আমাকে যেটা বললো যে লিজার ঘরে যদি বাচ্চা কাচ্চা হয়ে যায়, ও প্রেগনেন্ট হয়, তাহলে আস্তে আস্তে আম্মু বিষয়টা একটু মানে সফটে নেওয়া ট্রাই করবে, এখন যাতে বের করে দেয়। তখন আমি একইভাবে লিজাকে বের করে দিলাম। বের করে দিয়ে আমি তখন লিজাকে আমাদের বাসা থেকে মোটামুটি কাছাকাছি কোনো একটা বাসা, ওখানে একটা ফ্ল্যাট ভাড়া করলাম। ফ্ল্যাট ভাড়া করে সেই ফ্ল্যাটে লিজাকে উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে আমি ওভাবেই আছি, লিজার বাসায় যাচ্ছি, গার্মেন্টসে যাচ্ছি, আমাদের বাসায় যাচ্ছি, এরকম করতে করতে আমার আব্বা তখন ফুললি বিষয়টা বুঝে গেল যে আমি লিজাকে বিয়ে করেছি এবং সেই বাসায় আমি যাতায়াত করি। আমার ভাইরা বললো না কে বলে, এটা আল্লাহ ভালো জানে। বাবা একদিন আমাকে জিজ্ঞেস করলো বাসার মধ্যে, সকালবেলা সবাই নাস্তা করতেছে, আমার ভাই, আমি, মা। তো নাস্তা করতে করতে আব্বা তখন আমাকে জিজ্ঞেস করে যে হোসেন, এই তুমি অমুকের বিল্ডিংয়ে সবসময় যাতায়াত করো কেন? এটা বাবা আমাকে বললো। তো বলার পর আমি বললাম যে বাবা যাই, আমার একটু কাজ আছে। বাবা কী কাজ? ওই বিল্ডিংয়ে তো তোমার কোনো কাজ থাকার কথা না, আমাদের বাসা আছে, আমাদের বাসায় না থেকে ওই বিল্ডিংয়ে কেন চাও, কারণটা কি? তো আমি আব্বুর কাছে স্কিপ করি যে এটা ওইটা বলে স্কিপ করি, এবং স্কিপ করার একটা পর্যায়ে আমার মা আমাকে ইশারা দেয় না বলার জন্য। পরে আমার কাছে কেন যেন মনে হলো যে এইটা আসলে আমার আব্বাকে বলে দেওয়া উচিত, আমার মনে হলো। তো দুপুরবেলা আমার আব্বা আমাদের অফিসে আসছে, মানে আমাদের গার্মেন্টসে আসছে। আসার পরে আমি আমার রুমে আব্বাকে ডেকে নিলাম, আমার অফিস কক্ষে ডেকে নিয়ে বললাম, আব্বা তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে এবং যদি তুমি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। আব্বু আমাকে বললো কোনো সমস্যা নাই, বলো কী কথা। আমি তখন আব্বুকে মানে পুরোপুরি ব্যাপারটা মানে বলে দিলাম যে আব্বা দেখেন এই ঘটনা, আম্মু হয়তো আপনার কাছে বলতে ভয় পায় এবং আম্মু হয়তো ভয়ের মধ্যে আছে, এই জন্য হয়তো বলে না, আমি এরকম একটা কাজ করেছি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আব্বু আমার কাছ থেকে কথাটা শোনার পরে আব্বার ভিতরে কোনো রকমের মানে চেঞ্জেবল নাই যে এরকম একটা মারাত্মক ঘটনা বা মারাত্মক কথা আব্বাকে শোনাইলাম, আব্বা রাগ করবে, একটা মানে বাজে ডিসিশন নেবে, খারাপ বাবা কিছু বলে, কিছুই বললো না। শুধু একটা মুচকি হাসি দিল, হাসি দিয়ে বললো যে ইটস ওকে ফাইন, আমি এটা চিন্তা করে দেখি। এই বলে বাবা ওই দিন চলে গেল, বাসায় চলে আসলো। আমিও অফিস শেষ করে বাসায় আসলাম, রাতের বেলা একসাথে খাওয়া দাওয়া করলাম। সকালবেলা আমি অফিসে গেলাম এবং যাওয়ার পরেই আমার অফিসে ঢোকা মাত্রই আমাকে যিনি জিএম ছিল, জেনারেল ম্যানেজার, তিনি আমাকে বলছে যে স্যার আপনার আব্বুর লিখিত নোটিশ আছে যে আপনি আর গার্মেন্টসে আসবেন না, আপনি গার্মেন্টসে আসা আপনার আব্বুর নিষেধ। আমি বললাম কী বলেন, আমার আব্বু আপনাকে বলেছে? বলে হ্যাঁ, ফোনেও বলেছে এবং স্যার আমাকে লিখিতও দিয়েছে, আপনি চাইলে দেখতে পারেন। আমি দেখলাম যে হ্যাঁ, আমার আব্বু লিখিতভাবে একটা নোটিশ দিয়েছে যে যাতে আমি অফিসে না আসি। এই ঘটনার পরে আমি তখন বাড়িতে আসব, অবাক বিষয়, আমার বাড়ির যে দারোয়ান, যে বাড়িতে আমি বড় হয়েছি, ছোটোবেলা থেকে খেয়েছি পড়েছি, সেই বাড়ির দারোয়ান আমাকে বাড়ির মধ্যে ঢুকতে দেয় না। আমাকে বলে বড় সাহেবের স্যারের নিষেধ আছে আপনার বাসার মধ্যে ঢুকা, স্যার বলেছে আপনাকে যাতে বাসায় ঢুকতে না দেয়। মানে আমি আমার নিজের ঘরে ঢুকতে পারছি না। আমি তখন মোবাইলটা দিয়ে আব্বুর নাম্বারে কল দিলাম, কিন্তু আব্বুর নাম্বারটা বন্ধ। আম্মুরে ফোন দিলাম, আম্মু ধরলো। আমি বললাম যে আম্মা কী ব্যাপার, আমি তো ঘরে ঢুকতে পারি না, দারোয়ান তো আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না। মা আমাকে বলে তুই ঘরে ঢুকিস না, ঢুকলে বড় সমস্যা হবে, তুই তোর বউয়ের কাছে চলে যা। আমি তখন বললাম যে কী সমস্যা হবে, আমি আমার বাসায় আমি ঢুকবো না, এটা কী ধরনের কথা? আমার আম্মু বলে তোকে আমি বারবার বলেছিলাম যে তোর বাবাকে বিষয়গুলো জানাইস না, কিন্তু তুই আমার কথা ওভারটেক করে তোর বাবাকে বিষয়গুলো জানিয়ে দিলি, এবং তুই কেন জানালি এটা তুই ভালো জানিস, তবে জানিয়ে তুই কাজটা ভালো করিস নাই। তো তোর কাছে অনুরোধ, তুই আর বাসায় আসিস না, তুই তোর বউয়ের কাছে যা, এ বাসায় আসিস না। তা আম্মুর কথা মতো আমি তখন আর বাসায় ঢুকলাম না, আমি লিজার কাছে চলে গেলাম এবং যাওয়ার পরে লিজাকে বিষয়গুলো জানালাম। ও খুব মানে কষ্ট পাচ্ছে যে এটা কেন বা কী কারণে হলো।
এর পরের দিন আম্মু তখন দুপুরবেলা আমার বাসায় আসছে, মানে আমি আর লিজা যে বাসায় থাকি ও বাসায় এসে কান্নাকাটি করতেছে, যে কাজটা ভালো করিস নাই, তোর আব্বুকে কেন জানাই দিলি, এটা সেটা বলে কান্নাকাটি করতেছে। যাই হোক, আম্মু আমাকে হাত খরচে টাকা দিতেছে, আমাদের থাকা খাওয়ার টাকা সব আম্মুই দিতেছে। এমন করে আরও কয়েকটা মাস কেটে গেল। এরই মধ্যে লিজা প্রেগনেন্ট হলো, লিজার পেটে বাবু আসলো, এবং লিজার পেটে বাবু আসার পর লিজা মোটামুটি খুবভাবেই হচ্ছে, তারপরও আম্মুর জন্য সে খুব মন খারাপ করে যে আম্মুর আগের মতো করে আম্মুর সেবা যত্ন করতে পারে না, আম্মুর কাছে পৌঁছাতে পারে না, আম্মুর কাছে যেতে পারে না, এই জন্য তার খুব খারাপ লাগে। এগুলো সে আমাকে খুব দুঃখ করে আফসোস করে বলে। এমন করতে করতে আমার একটা কন্যার সন্তান হলো, আমার একটা মেয়ে সন্তান হলো সিজারের মাধ্যমে, হসপিটালের মাধ্যমে একটা মেয়ে সন্তান হলো। তো আমার মেয়ে সন্তানটা হওয়ার আগে লিজা তো কোনো কাজ করতে পারে না, ওর তো আর ওভাবে কাজ করা সম্ভব হয় না। আর আমার মাও তো এই বাসায় আসা সম্ভব না, বারবার আসলে আব্বা ডাউট করবে, আব্বা মাইন্ড করবে, এই জন্য আম্মু আবার বাসায় আসে না। দেন আমি তখন ওই মুহূর্তে আমার শাশুড়ি মানে লিজার আম্মাকে আমি আমাদের বাসায় নিয়ে আসি, মানে আমি লিজা যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসায় লিজার আম্মুকে নিয়ে আসি। তো নিয়ে আসার পর লিজার আম্মু তখন ওই বাসায় থাকতো আমাদের সাথে, লিজার দেখাশোনা করতো, এবং ওনার দেখাশোনার কারণেই ওনার ওই মানে একটু আদর মহব্বতের কারণে লিজা মোটামুটি সুস্থভাবে বাচ্চা প্রসব করে, আমার একটা মেয়ের সন্তান হয়। এবং মেয়েটা হওয়ার পরে মা তখন আসতেও, মেয়েটা আস্তে আস্তে করে বড় হচ্ছে, প্রায় মেয়ের বয়স যখন 1.5 বছর, আমার আম্মা তখন একদিন মানে কান্না করতে করতে মেয়েকে নিয়ে বাসায় চলে গেছে, আমার মেয়েটারে নিয়ে আমাদের বাসায় চলে গেছে। বাসায় গিয়ে আব্বুর পা ধরে কান্না করছে, কান্না করে বলতেছে আমার নাতিনটাকে দেখো, আমার নাতিনটা কত সুন্দর, তুমি কী করে আমার ছেলেটারা বাইরে রাখছো, আমার ছেলের বউটারা বাইরে রাখছো, তুমি আমার ছেলে বউরে ঘরে নিয়ে আসো। এই বলে আমার আম্মা তখন কান্নাকাটি করলো আব্বার কাছে, এবং আব্বু আমার মেয়েকে দেখে আব্বারও মায়া লাগলো, আব্বা আমার মেয়েকে কোলে নিল, নিয়ে বললো আচ্ছা ঠিক আছে ওদেরকে আসতে বলো, অনেক তো হলো, এবার আসতে বলো। তো এবার আম্মু আমাদেরকে এসে গ্রিন সিগন্যাল দিল যে তোর আব্বু বাসায় যাইতে বলছে, এখানে আর থাকার প্রয়োজন না, চল বাসায় থাকবি। তো বাসায় থাকবো, কিন্তু এখন আমার যিনি শাশুড়ি আছে ওনাকে কী করব, কারণ আমার যে শালারা আছে, আমার ওয়াইফের যে ভাইরা আছে তারা মোটামুটি খুব ডেয়ারিং পার্সন, তাদের কাছে আমার ওয়াইফ মানে এবং আমার যেই শালিও আছে 2 জন, তো এদের কাছে এরা 2 ভাই 2 বোন। মানে বিষয় হচ্ছে এরকম যে লিজার মা যিনি ছিল তিনি মারা গেছে, এবং লিজার বাবা পুনরায় যখন আমার বিয়ে করে সেখানে 2 ছেলে হয় 2 মেয়ে হয়, দেন লিজার হচ্ছে 3 বোন 2 ভাই, সৎ ভাই বোন সহ আর কি। তো সেক্ষেত্রে দেখা যায় ওর বাবা মারা যায়, লিজার বাবাও মারা যায়, এরপরে লিজার আম্মুই হচ্ছে এদেরকে বড় টড়ো করে বা সব কিছু করে। তো দেন আমি তখন বললাম যে এখন ওনাকে কোথায় রেখে যাবো, উনি তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমাকে বললাম যে মা এই কথা কি করব। মা আমাকে বলো ও মা ওনার কোথায় যাইতে হবে কেন, উনি তোর সাথে চলে আসবে, আমাদের বাসায় থাকবে, আমি কথা বলার একজন সঙ্গী পাইলাম, আমার তো সারাক্ষণই দমটা বন্ধ হয়ে আসে, কথা বলতে পারি না, কথা বলতে খুব ইচ্ছা করে, কথা বলার মানুষ পাই না। তো সেক্ষেত্রে উনি যদি আমাদের বাসায় থাকে তাহলে ভালোই হবে, ওনার সাথে অন্তত আমি জমিয়ে কথাবার্তা বলতে পারবো। তো আম্মুর কথা মতো আমি তখন আমার শাশুড়িকেও তখন আমার আম্মুর সাথে আমাদের বাসায় নিয়ে আসলাম, লিজার সাথে আমাদের বাসায় নিয়ে আসলাম। তো আমার শাশুড়িও তখন আমাদের বাসায় আছে, এবং আমার শাশুড়ি খুব হেল্পফুল একজন মানুষ, মানে সবসময় বাসায় কাজ করে, মানে একজন কাজের বুয়ার মতো কাজ করে। যদিও আমি ওনাকে বারবার মানা করি যে আম্মু এগুলোর প্রয়োজন না, আপনি এগুলো করেন না, আমাদের তো কাজের লোক আছে বা আমরা বাইরের লোক দিয়ে করাবো, এগুলো আপনার প্রয়োজন না, আপনি করেন না। কিন্তু উনি কোনো কথাই উনি শোনে না, উনি ওনার মতো করে কাজ টুকিটাকি করতেই আছে, বাধা দেওয়ার পরে উনি ওনার মতো করে কাজ করে। যাই হোক আলহামদুলিল্লাহ এভাবেই সময়গুলো কাটতেছে, সব কিছু খুব ঠিকঠাকই চলতেছে, এবং এতটাই ঠিকঠাক হয়ে গেল যে মুহূর্তের মধ্যে আমার বাবা আমার সাথে, আমার আম্মুর সাথে, আমার শাশুড়ির সাথে, আমার ওয়াইফের সাথে এতটা ভালো ব্যবহার, এত ভালো ব্যবহার করতে শুরু করলো যেটা আসলে বলার মতো না। খুবই সুন্দর ব্যবহার, মিষ্টি ব্যবহার, সবার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করতেছে আমার আব্বা। আমিও পুনরায় আবার গার্মেন্টসে যাইতেছি, গার্মেন্টসে বসতেছি, গার্মেন্টস দেখাশোনা করতেছি, আগের মতো করে সব কিছু খুব ঠিকঠাকভাবে চলতেছে। অ্যান্ড এরকম করে বৎসর খানিক পরে আমার বউ পুনরায় আবারও প্রেগনেন্ট হলো, মানে লিজা আবারও প্রেগনেন্ট হলো। এইবার আল্লাহর রহমতে আমার একটা কন্যা সন্তান আসলো, আমার এবারও কন্যা হলো, দেন আমার হচ্ছে 2টা মেয়ে হলো। তো 2টো মেয়ে হয়ে যাওয়ার পরে আমি তখন খুবভাবে ফোকাস দিতেছি গার্মেন্টসের কাজ টাজ এগুলো নিয়ে, সব কিছু মোটামুটি দেখতেছি। আমার শাশুড়ি আমাদের বাসা আমার মায়ের মতো থাকতেছে, আমার আম্মুর সাথে খুব গলায় গলা মিলিয়ে খুব ভালো করে প্রায় 2 থেকে 3 বছর মতো উনি আমাদের বাসায়ও আছে। এরকম করে হঠাৎ করে একটা বিষয় আমি খুব খেয়াল করে দেখলাম, বিষয়টা হচ্ছে এরকম যে আমার আম্মা কেমন জানি একটু সবসময় মুখ কালো করে রাখে, খুব বেশি একটা কথা বলে না, এবং একটা গম্ভীর ভাব আমার মায়ের মাঝে, মানে কেমন জানি মনে হয় কিছু একটা জিনিস এখানে লুকিয়ে আছে, মা বলতে চায় না। তো বেশ কয়েকদিন জিনিসটা আমি খেয়াল করলাম, খেয়াল করে একদিন আমি মাকে বললাম যে মা কী হয়েছে তোমার, আমার কাছে বলো তো, আমার কাছে মনে হয় যে তুমি কোনো একটা বিষয় মানে হাইড করতেছো, লুকিয়ে রাখতেছো, আমার কাছে বলতে চাচ্ছ না। অবশ্যই কোনো একটা বিষয় তোমার মাঝে আছে যেটা তুমি আমার কাছে লুকাচ্ছ, কী হয়েছে মা, আমি একটু শুনতে চাই, তুমি মেহেরবানি করে যদি আমাকে একটু বলতা। আমার আম্মা বলে না তেমন কিছুই না, সব কিছুই ঠিক আছে, কোনো সমস্যা নাই তো। না মা, সমস্যা কোথাও না কোথাও একটা আছে,
এবং সমস্যা কোথাও কোথাও না একটা আছে, এবং এই জন্যই তোমার এই অবস্থা। কী হয়েছে আমাকে বলো, আমি প্লিজ একটু জানতে চাই তোমার মনটা কেন খারাপ, বা হঠাৎ করে কী এমন ঘটনা ঘটলো যেটার জন্য তুমি খুব আপসেট হয়ে আসো, কী হয়েছে আমাকে একটু বলো। আমার মা আমাকে বলে, না কিছুই হয় নাই, কোনো কিছুই হয় নাই, ঠিক আছে, তবে তোরা একটা কথা বলবো, তুই রাগ করবি না তো? আমার না, মা রাগ করবো কেন, রাগ করার কী আছে, তুমি আমার মা, তুমি আমাকে বলতেই পারো। মা আমাকে বলে, একটা কাজ করবি। এমন কী কাজ? বলে, তোর শাশুড়িকে আলাদা কোনো কোথাও থাকার একটা ব্যবস্থা করে দেওয়া যায় না? এমন করেই। মায়ের কথা শুনে খুব অবাক হয়ে গেল। আমি তখন মারে বললাম যে, মা এটা তুমি কী ধরনের কথা বলতেছো, মানে এটা তুমি কী টাইপের কথা বলো যে আমার শাশুড়িকে আমি আলাদা কোনো বাসায় পাঠাবো? কেন, উনি কি তোমার সাথে কোনো রকমের ঝামেলা হচ্ছে, বা তুমি কি ওনার সাথে ম্যাচ করতে পারতেছো না, এরকম কিছু? আমার আম্মা বলে, না সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় সে যদি একটু আমাদের বাসা ছেড়ে বাইরে থাকে তাহলে মনে হয় বিষয়টা ভালো হয়। তো আম্মু কেন এই কথাটা বললো বা কী কারণে বললো, আমি আসলে ভাই এটা বুঝতে পারলাম না। এবং বুঝতে না পারার পরে আমি তখন এই বিষয়টা আমাকে একটু মানে টেনশন দিল যে আমার আম্মা এই কথাটা আমাকে কেন বললো। আমি তখন বিষয়টা আস্তে 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 করে একটু মানে পরীক্ষা নিরীক্ষা করতেছি যে এগুলো কেন হচ্ছে বা কী কারণে আমার আম্মু এটা আমাকে বললো। এবং এরকম করতে করতে আমি একটা জিনিস খুব খেয়াল করে দেখি, একদিন সকালে নাস্তা করার পরে আমার আব্বা যখন নাস্তা টেবিল থেকে উঠে যাচ্ছিল, আমি যখন দোতলা থেকে নামতেছি, আমি দেখলাম যে আমার আব্বু আমার শাশুড়ির খুব লজ্জাজনক কোনো একটা জায়গায় হাত দিয়ে একটা থাপ্পড় দিয়েছে, তার কোমরে একটা থাপ্পড় দিয়েছে, এটা আমি দেখলাম। এবং দেখার পরে আমি তখন মানে খুব মর্মাহত হয়ে গেলাম এবং বুঝতে পারলাম যে এই কারণেই আমার আম্মা আমার শাশুড়িকে একটু আলাদা বাসায় থাকতে বলতেছে। আমি তখন বিষয়টা আমার বউয়ের সাথে আলোচনা করলাম, দেখলাম যে এই বাসায় যদি আমার শাশুড়ি থাকে তাহলে একটা ঝামেলা হয়ে যাবে এবং অবশ্যই কোনো একটা ঝামেলার সম্মুখীন হতে যাচ্ছে। দেন আমি আমার বউকে বললাম, লিজাকে বললাম যে, লিজা এই ঘটনা, তোমার আম্মাকে আমরা আলাদা কোথাও রাখতে পারি কিনা, বা তোমার ভাইরা তো আছে, ওর ভাইরা কিন্তু বিয়েও করছে, তাই বললাম যে তোমার ভাইদের কাছে তোমার আম্মুকে পাঠিয়ে দেই, অথবা অন্য কোথাও তোমার আম্মুকে রাখি। ও বলে যে হ্যাঁ ঠিক আছে, সমস্যা নয়, তো আমি আমার ভাইয়ের সাথে কথা বলবো, অ্যান্ড কথা বলে ওইখান আমার আম্মুকে পাঠিয়ে দাও। পরে 2 দিন পরে আমি তখন ওনাকে সকালবেলা একদিন বললাম, আমার আব্বু তখন দেশে নাই, আব্বু মালয়েশিয়াতে। তো আমি তখন বললাম যে, মা একটা কাজ করেন, আপনি আপনার ছেলের সাথে থাকেন, এই বাসায় থাকেন না। এবং উনি এই কথাটা শুনে একটু রাগ করা, আসলে রাগ করার মতোই কথা, কেন কোনো সমস্যা এই বাসায়? আমি বললাম যে না, আসলে তেমন কোনো সমস্যা না, আপনি আপনার ছেলের সাথে থাকেন এবং থাকলে মনে হয় আমার জন্য ভালো আর কি। একটু হাসি দিয়ে ওনাকে বুঝিয়ে বললাম। উনি আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি যদি বলো আমার ছেলের সাথে থাকার জন্য, এটা যেরকম আমার ছেলের বাসা ওইটাও আমার ছেলের বাসা, সমস্যা না, আমি ওই বাসায় থাকবো। এই বলে তিনি তখন আমাকে বললো যে তিনি চলে যাবে, এবং আমি আর আমার বউ মিলে, আমার বাচ্চারা মিলে তাকে ওই বাসায় দিয়ে আসলাম, ওনার ছেলের বাসায় দিয়ে আসলাম, ওইখানে উনি আছে। চিন্তা করেন, উনি ওই বাসায়, আমার আব্বা দেশের বাইরে, আমি দেশে। আমার আব্বা ঢাকা মানে চিটং এয়ারপোর্ট থেকে নামার পরে আমার শাশুড়িকে নিয়ে ডিরেক্টলি আমাদের বাসায় আসছে মালয়েশিয়া থেকে, একদম আমার শাশুড়িকে নিয়ে আসছে। আমার আব্বার সাথে আমার শাশুড়িকে দেখার পরে আমি একটু অবাক হয়ে গেলাম, আর এই বিষয়টা কি, আমার আব্বার সাথে আমার শাশুড়ি কেন, মানে এইটা কী কারণ? আমি একটু আর চোখে আমার শাশুড়ির দিকে তাকাচ্ছিলাম, এবং উনি খুব নর্মালি আগে যে বাসায় যে রুমে থাকতো ওই রুমে চলে গেল, কাপড় চোপড় চেঞ্জ করলো এবং কিচেনে গিয়ে রান্না করতে শুরু করছে, মানে কিচেনে গিয়ে রান্না করতে শুরু করতেছে নিজের মতো, মানে নিজের ঘর যেরকম না, নিজের ঘরের মতো। তো আমার আম্মা তখন বলে, কিরে বাবা এটা কী হইলো? আমি বললাম, আমি তো বুঝি না এটা কী হইলো। আব্বা আসলো মালয়েশিয়া থেকে, কিন্তু আব্বা আসার সময় আমার শাশুড়িকে নিয়ে ডিরেক্টলি ঘরে ঢুকলো। বিষয়টা তো আমার কাছেও একটু কেমন জানি ডাউট মনে হচ্ছে। আমার আম্মা তখন আমাকে বলতেছে, আমার কাছে আসলে কোনো কিছুই ভালো লাগতেছে না, এবং তুই আসলেই বাবা একটু ভালো করে দেখ তো কী হইতেছে আমাদের সাথে, এগুলো হচ্ছেটা কি। অ্যান্ড এরপরে আমার আব্বা যেটা গোপনে করতো এটা খুব মানে সিনসিয়ারলি সামনাসামনি শুরু করে। অনেক সময় আমার সামনে, আমার মায়ের সামনে আমার শাশুড়ির গায়ে হাত দিয়ে ফেলে, বা শাশুড়িকে নোংরা কথা বলে ফেলে, এবং চিটংয়ের ভাষায়, আঞ্চলিক ভাষায় মোটামুটি খুব খারাপভাবেই কথা বলে। এই জিনিসগুলো তখন আসলে আমি আর মেনে নিতে পারতেছিলাম না। মেনে নিতে না পেরে একদিন আমি বাবার সাথে ঝগড়া লেগে গেলাম। ঝগড়া লাগলাম যে এটা কী ধরনের কথা, কিন্তু অবাক বিষয় হলো এটা, আমার বাবার সাথে ঝগড়া লাগার পরে আমার যে 2 ভাই আছে, আমার ছোটো 2 ভাই তখন আমার আব্বার পক্ষে চলে গেল। আব্বার পক্ষে চলে গিয়ে খুবভাবে খারাপ ব্যবহার করতেছে আমার ভাইরা আমার সাথে। শুধু তখন আমার আম্মা আমার পক্ষে আছে, 2 ভাই পারতেছে না আমাকে তেড়ে আসে মারার জন্য, যে আমাকে মারবে, মেরে ঘর থেকে বের করে দিবে, মানে এমন একটা অবস্থা। আমার ছোটো ভাই, যাদেরকে আমি কোলোপিটি করে বড় করেছি, আমার সেই ভাইরা আমাকে মারতে আসে। এবং এক পৃথিবী পরিমাণ রাগ তখন আমার নিজের উপরে হলো যে আমার বাবা কেন আমার সাথে এরকমটা করতেছে। একদিন ভাইদের সাথে রাগ করে, আমার বাবার সাথে রাগ করে আমি তখন ঘর থেকে বেরিয়ে যাব। আমার আম্মু বলতেছে, তুই যাবি তো আমাকে নিয়ে যা। আমার ভাইয়ের আমার মাকে যেতে দিবে না, যে না মা তুমি কোথায় যাবা, তুমি আমাদের সাথে থাকবা, তুমি কোথায় যাবা। তখন আমার আম্মাকে আমার সাথে আসতে দিল না। আমি আমার বউ আর আমার 2 মেয়ে সন্তানকে নিয়ে আমি তখন চলে আসলাম ওই বাসা থেকে। এসে আমি অন্য একটা বাসায় তখন ভাড়া নিলাম।
অন্য একটা বাসা ভাড়া নিলাম। ভাড়া নেওয়ার পরে আমি তখন নর্মালি একটা চাকরি করতে শুরু করে। আমার জীবনে সর্বপ্রথম একটা চাকরি, যেখানে বেতন ছিল প্রায় 7 থেকে 8 হাজার টাকার মতো একটা বেতন। সেই বেতন আমি তখন চাকরি করতেছি। আমার বাবার কোটি টাকার গার্মেন্টস, সেখানে আমাদের যিনি জিএম ছিল ওনারই বেতন ছিল লক্ষ লক্ষ টাকা। তো সেখানে আমি সেই সব কিছু ছেড়ে দিয়ে একটা নর্মালি 7,000-8,000 টাকা বেতনের একটা চাকরি করতে শুরু করি। মানে এই ছাড়া তো আমার কাছে আর কিছু করার নাই। আম্মুকেও আমার সাথে দেখা করতে দেয় না, মানে টোটালি আম্মুকে ঘরের মধ্যে আটকায় ফেলছে, আম্মুকে ঘর থেকে বেরোতে দেয় না। এবং আমার নাম্বারটা, মানে আম্মুর নাম্বারটা পর্যন্ত চেঞ্জ করে ফেলছে, যাতে আমি আমার মাকে কল দিতে না পারি। কারণ মা আমাকে টাকা দেয়, বাবা ভাইয়েরা এটা জানতো। এই জন্য আমার আম্মুর সাথে আমার কন্ট্রাক্ট এরকমভাবে বন্ধ করছে যাতে আমি কোনোভাবে আম্মুর কোনো লিঙ্ক না পাই। আম্মুর সাথে কথাবার্তা বন্ধ, আম্মুর নাম্বার বন্ধ। বাসার সামনে গেলে বাসার দাঁড়ান আমাকে ঘরের মধ্যে ঢুকতে দেয় না। নিজের জন্মদাতা মাকে দেখতে পারি না, বাবাকে তো দেখি না। বাবা তো ওনার মতো উড়াল পঙ্খির মতো কখনো এই দেশে কখনো ওই দেশে, ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ে সে তার মতো করেই ব্যস্ত আছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার ওয়াইফ তখন পুনরায় আবারও প্রেগনেন্ট হলো, এবং আল্লাহর রহমতে আমার ঘরে এবারও তৃতীয়বার মতো একটা মেয়ের সন্তান হলো। এবং লাস্টে যে আমার মেয়েটা হয়েছে, এটা খুব কষ্ট হয়েছে আর কি, মানে খুবই কষ্ট করে হয়েছে। আমি আসলে টাকা পয়সা ম্যানেজ করতে পারি নাই। যদিও মেয়েটা আমার নর্মালি হয়েছে, কিন্তু খুব কষ্ট হয়েছে মেয়েটাতে। যাই হোক, মেয়েটা দুনিয়াতে আসলো, আমার মেয়েটা আসলো। আলহামদুলিল্লাহ, আমার 3টা কন্যা সন্তান। আল্লাহ তাআলা বলে যার 3 কন্যা আছে সে নাকি জান্নাতি। তো আল্লাহ হয়তো আমাকে জান্নাতে নিয়ে যাবে, যেন আমার মেয়েদেরকে আমি দ্বীনের পথে, ইসলামের পথে এবং খুব ভালোভাবে আমি আমার এই পরিচালনা করতেছি। এইভাবে আমার লাস্ট মেয়েটা হওয়ার প্রায় 2 বছর পরে, 2 বছরের মাথায় আমার বউ লিজা আমাকে বলতেছে যে তুমি বাসায় যাও। হঠাৎ করে, কোন বাসায় বলো? তোমাদের বাসায়। তোমার আব্বা তো তোমার সাথে ঝগড়া করছে, তোমাকে বাসা থেকে বের করে দেয় নাই, তুমি তো রাগ করে বেরিয়ে গেছো, তুমি তোমার বাসায় যাও। তাই আমি বললাম যে এটা কী ধরনের কথা, আমি আমার বাসায় কেন যাব? বলে হ্যাঁ, কারণ তুমি যদি তোমার বাসায় না যাও তাহলে কিন্তু সমস্যা হবে। আমি বললাম মানে তুমি বলতে চাচ্ছ যে আমার বাবার সয় সম্পত্তি আমার ভাইরা নিয়ে যাবে? নিয়ে যাক না, আমার বাবার সয় সম্পত্তিতে আমার প্রয়োজন নেই। তখন লিজা আমার সাথে খুব গরম হয়ে যায় যে এটা কী ধরনের কথা, তুমি আমাকে বিয়ে করছো, এবং কেন তুমি তো, আমার 3টা মেয়ে আছে, তাদেরকে হক নাই, তারা কি তাদের বাবার কাছে কিছু পাবে না? এখন কেন তোমার ভাইরা সব কিছু বুক দখল করবে? তুমি তোমার বাড়ি যাও, বাসায় যাও। আমি যাব না। আমি যেভাবে চাকরি করতেছি, আল্লাহ আমাকে রিজিক যতটুকু দিয়েছে সেই রিজিকে আমি আমার সন্তানদেরকে মানুষ করব। আমি আমার বাবার প্রপার্টির কোনো কিছুই চাই না, এবং বাবার ওই প্রপার্টিতে আমি যাবই না। আমি টোটালি যাবই না, যত যাই হোক আমি আমার বাবার ওই প্রপার্টিতে যাব না। এইভাবে আরও কিছুদিন কেটে যাওয়ার পরে একটা সময় লিজা আমাকে বলতেছে, তোমাকে আমি কীভাবে বুঝাবো? আমি তো তোমাকে বললে তুমি আমার কথা শোনো না, আমার কথা বিশ্বাস করো না। এখন শোনো, আমি তোমাকে কেন তোমার বাসায় যাইতে বলছি, কারণ আমার মা তোমার বাবাকে বিয়ে করে ফেলছে। আমি শোনার পরে আসমান থেকে বলেছি আস্তাগফিরুল্লাহ, এটা কী বলে? ও বলে হ্যাঁ, আমার মা তোমার বাবাকে বিয়ে করছে। যেহেতু আমার মা তোমার বাবাকে বিয়ে করছে, হিসাবে আমি তোমার সৎ বোন। সো তুমি কি তোমার সৎ বোনের সাথে সংসার করবা? আমি বললাম যে এটা কী ধরনের কথা? ও বলে তুমি বাসায় যাও, বাসায় গিয়ে যেভাবেই পারো তোমার মাকে দিয়ে তোমার বাবার নামে মামলা করাও। তোমার মাকে দিয়ে আমার মায়ের নামে তোমার বাবার নামে মামলা করাও। মামলা করিয়ে তুমি যেভাবেই পারো তোমার বাবার কাছ থেকে আমার মাকে সরাও। কারণ আমার মা যদি তোমার বাবার সাথে ঢুকতে পারে তাহলে তোমাদের পুরোটা বংশ সে নির্বংশ করে দিবে। আমার সৎ মাকে আমি খুব ভালো করেই চিনি। আমার সৎ মা ক্রিমিনাল, আমার সৎ মা খুব খারাপ, এবং সে ব্ল্যাক ম্যাজিক করতে পারে। সম্ভবত তোমার বাবাকে ব্ল্যাক ম্যাজিক করছে। আমি তখন বললাম যে দেখো, আসলে লিজা কী করতেছে, আমার আব্বা যদি কোনো অন্যায় করে আমার আব্বা এটা শাস্তি পাবে, আমার মা যদি কোনো অন্যায় করে আমার মা এটা শাস্তি পাবে। কিন্তু আমি আর এইসব ঝামেলার মধ্যে যেতে চাই না। আমি বাবার সাথে আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। বাবার প্রপার্টি বাবা কাকে দিবে না দিবে এটা বাবাই ভালো জানে, এবং বাবা কাকে বিয়ে করবে না করবে এটা বাবাই ভালো জানে। তো এই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না। এখন এইভাবে সময়টা কাটতে কাটতে সে আমাকে কোনোভাবেই আমাকে বাসায় পাঠাবে। আমি বাসায় যাচ্ছি না। এক পর্যায়ে সে আমাকে বলতেছে, তাহলে তো তুমি আমার সৎ ভাই। আমাকে ভাইয়া করে ডাকতে শুরু করে। আমি ভাষায় ঢুকলে আমাকে ভাই করে সম্বোধন করে, এবং আমার যে কন্যাগুলো আছে তাদেরকে বলে, তারা যখন আমাকে বাবা ডাকে ও বলে যে এটা তোমাদের বাবা না, এটা তোমাদের মামা, মামা ডাকো। আমি নাকি মামা বলে মামা ডাকো, এটা তোমার মামা, তোমাদের বাবা না। তো আমার মেয়েগুলো তো অনেক ছোট, তো অনেক তো বুঝে না, বুঝে আমাকে বলে মামা, আমাকে মামা করে ডাকে, আমাকে আর বাবা ডাকে না। তো আমি বলি যে লিজে এগুলোর মানে কি, তুমি এগুলো কেন করতেছো? ওগুলো অফকোর্স, আমি তো মিথ্যে বলতেছি না। তোমার বাবা আমার মাকে বিয়ে করছো, তুমি আমার সৎ ভাই না? অ্যান্ড তুমি তো তোমার বোনের সাথে শারীরিক সম্পর্ক করো প্রতি রাতে। কথাটা শোনার পরে আমি একজন দিনদার আলেম মুসলিম মানুষ, আমার শরীরের পশমগুলো তখন দাঁড়িয়ে গেছে। এবং দাঁড়িয়ে যাওয়ার পরে আমি তাকে বললাম যে তুমি কি বলতে চাও? ও আমাকে তখন বলতেছে, আমি বলতে চাই যে আমি আমার ভাইয়ের সাথে সংসার করব না।
যে আমার ভাই হয়ে গেছে আমি তার সাথে সংসার করব না, এবং ওই মাসে 8-10 হাজার টাকা বেতনে আমি চলতে পারি না। আমি বললাম, লিজা তুমি কি ভুলে গেছো? তুমি একটা গার্মেন্টস কর্মী ছিলা, একটা গার্মেন্টস থেকে আমি তোমাকে তুলে আনছি, একটা গার্মেন্টস থেকে তুলে আনার পরে তুমি আমার সেই বউ ছিল, আজকে তুমি বলছো আমি 8-10 হাজার টাকা বেতন পাই, তুমি তো তার চেয়েও কম বেতনে চাকরি করতা। আমাকে বলে প্লিজ এসব বলো না তো, এগুলো আমার আর শুনতে ভালো লাগে না, কোন সময় কী করছি না করছি এইসব বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে না, তুমি কি আমার কথা শুনবা নাকি শুনবা না? আমি বলছি না, আমি তোমার কথা শুনবো না। আমি ঠিক আছে ফাইন, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে এইভাবেই বলবো। ভাই বাসায় আসলে আমাকে ভাইয়া ভাইয়া কেমন আছেন, ভাইয়া ভালো আছেন, আমার মেয়েগুলো আমাকে মামা ছাড়া কথাই বলে না, মানে বাবা ডাকলেও মারে। মেয়েরা যদি আমাকে বলে বাবা, আমার মেয়েদেরকে মারে যে এই বাবা বললি কেন, মামা বল। অ্যান্ড এইভাবে সময়গুলো কাটতে কাটতে তারপর আমি সব কিছু সহ্য করে যাচ্ছি, মানে কোনো কথা বলি না, বাসায় তো আমি যেতে পারি না, মার সাথে যোগাযোগ নাই। এবং এইভাবে পালাক্রমে একটা সময় আমি হঠাৎ দেখতে পাচ্ছি লিজা আমার 3টা মেয়েকে নিয়ে আমার বাসা থেকে চলে গেছে। আমার বাসা থেকে চলে গেছে, কোথায় গেছে এটা ইনকোয়ারি করতে গিয়ে আমি বের করলাম যে লিজা তার মায়ের কাছে চলে গেছে, তার সৎ মায়ের কাছে। এবং আমার বাবা লিজার সৎ মাকে বিয়ে করে আলাদা একটা ফ্ল্যাট, মানে ওইখানে একটা ফ্ল্যাট ভাড়া করছে না কিনে দিয়েছে জানি না, সেই ফ্ল্যাটে লিজার মাকে রাখছে। এবং যেই ফ্ল্যাটে লিজার মাকে রাখছে ওই ফ্ল্যাটে লিজা আমার মেয়েগুলোকে নিয়ে ওই বাসায় উঠছে। তো উঠার পরে আমি তখন আর কোনোভাবেই কোনো কিছু করতে পারিনি যে আমার মেয়েগুলোকে নিয়ে ওই বাসায় উঠে গেল। আমি ওকে বারবার বলি যে আমার মেয়েগুলোকে ফিরিয়ে দাও, আমার মেয়েগুলোকে ফিরিয়ে দাও, এবং আমার মেয়ে যদি তুমি ফিরিয়ে না দাও আমি কিন্তু আইনের আশ্রয় নিব, আমি কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হব। এইভাবে কয়েকটা দিন পরেই, বিশ্বাস করবেন কিনা জানি না, কয়েকদিন পরেই একদিন আমাকে কল দিচ্ছে, কল দিয়ে বলতেছে তুমি কোথায়? আমি বললাম আমি তো অফিসে আসি, মানে তখন চাকরি করতাম, অফিসে আসি। বলে বাসায় যাও, বাসার সামনে আসো। আমি তখন বাসার সামনে আসলাম, ও খুব লাক্সারিয়াস একটা গাড়ি নিয়ে আসছে, অনেক দামি একটা গাড়ি। গাড়ি থেকে আমার 3টা মেয়ে তখন একটু একটু হাঁটতে পারে, সবটি তখন নাইমে আসে, আমি এসে জড়ায় ধরছি। ও তখন ড্রাইভারকে টান দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে, মানে ও নিজে ইচ্ছে ওর মেয়েগুলোকে আমার কাছে দিয়ে গেল, এবং দিয়েও চলে গেছে। তো আমার 3টা মেয়ে, আমি তো 3টা মেয়ে রাইখা আমার কাজে যেতে পারি না, কাজ করতে পারি না, বাসার মধ্যে থাকা লাগে। এবং আমি যে একটা কাজের লোক রাখবো আমার মেয়েদেরকে দেখাশোনা করার জন্য, সেটাও তো আসলে সম্ভব হয় না, কারণ আমি যে টাকা বেতন পাই সেই টাকাতে আসলে আমি নিজে চলতেই হিমশিম খেয়ে যাই। সেখানে একটা কাজের লোক রেখে আমার মেয়েদেরকে প্রোডাকশন দেবো, আমার মেয়েদেরকে রাখবো, এইটা তো আমি আর পারি না। না পারার পরে চিন্তা করলাম যে কী করব, মানে এখন আল্লাহ আমাকে কোন পথে নিয়ে যাবে। 3টা মেয়ে আমার, এবং বড় মেয়েটা যদিও মোটামুটি একটু বুঝে বা সব কিছু ঠিক আছে, কিন্তু ছোটো 2টার অবস্থা খুবই খারাপ, এবং একদম ছোট যেটা, এটাকে নিয়ে আমি আসলে চলতে পারি না। এরকম করে আল্লাহর কি হুকুম আর কি, একদিন হঠাৎ করে আমি আমার অফিস থেকে আসার সময় সিএনজি করে আসতেছিলাম, দেখলাম যে হঠাৎ আমার আম্মা একটা শপিং মার্কেট থেকে বেরোচ্ছে, একটা সুপার মার্কেট থেকে বেরোচ্ছে। আম্মাকে দেখার পর সিএনজি দাঁড়ো করে আমি তখন নামলাম, না আমি মায়ের কাছে গেলাম। আজকে মনে হয় অনেক বছর পরে আমার আম্মার সাথে আমার দেখা। আম্মা আমাকে দেখেই কান্না করে দিচ্ছে, মানে কান্না করতেছে, হুদ্দুম কান্না হচ্ছে। আম্মা ভিতরে আসো। আমি ভিতরে নিয়ে গেছি, ভিতরে নিয়ে যাবেন যে মা কান্না করতেছে, মানে কী হয়েছে? আমাকে বলে কী হয়েছে তুই জানোস না? আমি বললাম কী হয়েছে? বলে তোর শাশুড়িকে তো তোর আম্মা বিয়ে করে ফেলছে। আমি বলি আমার শাশুড়িকে আমার আম্মা বিয়ে করছে তুমি এটা জানো? আমার শাশুড়িকে আমার আব্বা বিয়ে করছে তুমি এটা জানো? কিন্তু তুমি এটা জানো না যে আমার বউ তো আমাকে ডিভোর্স করে চলে গেছে। আমার মা বলে কী বলিস তুই? আমি বললাম হ্যাঁ, আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, এবং শুধু চলে যায় নাই, আমার 3টা মেয়ে আমার বাসায় রেখে আমার বউ চলে গেছে। আমার মা তখন কান্না করে বলছে তাহলে তোর মেয়েগুলোকে কে দেখে? দেখার কেউ নাই মা, দেখার কেউ নাই, আমার মেয়েগুলোকে দেখার মতো কেউ না, আমার মেয়েগুলোর অবস্থা খুবই খারাপ, আমি আমার মেয়েগুলোকে দেখাশোনা করতে পারি না, আমার মেয়েগুলো ঘরের মধ্যে খুব খারাপ অবস্থার মধ্যে আছে। আমার আম্মা তখন ড্রাইভারকে বললো যে তুমি গাড়ি নিয়ে বাড়ি যাও, আমি আসতেছি। তো আমার আম্মা বলে যে চল আমি তোর সাথে বাসায় যাব। আমি বললাম যে তুমি আমার বাসায় যাবা, এটা জানলে আব্বা জানলে ঝামেলা করবে না, ভাইরা ঝামেলা করবে না? আমার আম্মা বলে তোর ভাইয়েরা ঝামেলা করবে, তোর আব্বা ঝামেলা করবে, সেই জন্য কি আমি যাবো না নাকি? আমার নাতিনটা মরে যাবে, আমি আমার নাতিন দেখতে যাবো না? এই তুই চল। পরে ওই সিঞ্জের মধ্যে আমার আম্মার উঠে বাসা নিয়ে গেলাম, এবং বাসায় যাওয়ার পরে আম্মা আমার মেয়েগুলোকে দেখার পরে জড়ায় ধরে চিৎকার করে কাঁদতে শুরু করছে, চিৎকার করে কাঁদতেছে। এবং আমার মেয়েগুলোকে দেখার পরে আম্মা বলে আমি আমার নাতিনকে রেখে যাবো না, এক কাপড়ে চলে আসছে। আমি কী বলো মা, তুমি যাবো না? মা বলে না, আমি আমার নাতিনদেরকে রেখে আমি যাবো না, আমি ওই বাসায় যাবো না, আমি আমার নাতিনদেরকে রেখে যাবো না। এইভাবে ওই রাতের বেলায় আমার বাবা তখন আসছে আমার বাসার সামনে। আসার পর আমার ছোটো ভাই হাবিবরে পাঠাইছে, হাবিব বাসায় এসে বলতেছে আব্বু আসছে তোমাকে ডাকতেছে। আমার আম্মু বলে যে আমি যাবো না, তোর আব্বারে বল যদি কিছু বলার থাকে যে যেন এখানে এসে বলে, আমি যাবো না। তো আব্বু ওই দিন চলে গেল, এবং এরপরের দিন পুনরায় এট এ টাইম একই সময় আবারও আসছে। আবার আমার ভাই আসছে, হাবিব এসে বলতেছে আব্বু ডাকতেছে নিচে। বলে আমি নিচে যাবো না, তুই এখানে তোর আব্বারে আসতে বল। আমি বললাম মা শোনো, বাবা তো এখানে কখনোই আসবে না, তুমি মরে গেলে বাবা তোমার লাশ রিসিভ করার জন্য এই জায়গায় আসবে না।
তো একটা কাজ করো, চলো দেখি আব্বা কি বলতে চায়, মানে আব্বুর কি বলতে চায় শুনি চলো। আমার আম্মা বলে, না তুই কি মাথা খারাপ নাকি, আমি যাবো না এখানে। আমি কেন যাব, আমি যাব না। আমি বললাম, আরে তুমি আমার সাথে চলো মা, কি হয়েছে দেখি না, আব্বা কি বলতে চায়। আব্বার তো একটা ভাষ্য আছে, আব্বা কী বলবে চলো। মা আমাকে বলে সে আমাকে নিতে চাইবে। আমি বলি নিতে চাইলে তুমি যাবা, বলে না আমি যাবো না। ঠিক আছে তুমি চলো। আম্মাকে নিয়ে আমি বাসার নিচে আসছি, আব্বা গাড়ির মধ্যে বসা। আব্বা আমারে বলতেছে যে উঠো, গাড়িতে আসো, উঠো। আমার আম্মা বলে যেতে পারি এক শর্তে, আমার মেয়ে, আমার ছেলে আর আমার নাতিনদেরকে নিতে হবে। আমার আব্বা বলে যে না, এদেরকে নিব না, তুমি কি যাবা, তুমি গেলে তুমি গাড়িতে উঠো। আমার আম্মা বলে যে না আমি যাবো না। আমার আব্বা বলে তুই যদি না যাস তাহলে তুই শোন, তোর সন্তানদের সামনে আমি ধরে 3 তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক। আমি গিয়ে আব্বার মুখ চাইপে ধরবো, এর মাঝে আব্বা মানে গাড়ির গ্লাসটা উঠাই দিছে। হাবিবরে রাইখা আব্বা তখন গাড়ি টান দিয়ে চলে গেছে। আমি তখন বললাম হাবিব এটা কী হইলো। হাবিব আমারে তখন এই রাস্তার মধ্যে আমার ছোটো ভাই আমার কলার চাইবা ধরে আমাকে 5-6টা ঘুষি দিয়ে দিল। আম্মা ধরলো, আশেপাশের রাস্তার লোকজন আসে তারা ধরলো। আমারে বলতেছে যে তোর কারণে আজকে আমাদের পরিবারটা ধ্বংস হয়ে গেছে, তুই একটা বাজারের মেয়েরে বিয়ে করছস, একটা গার্মেন্টসের অশিক্ষিত মূর্খ একটা বাজারের মেয়েরে বিয়ে করার পরে তুই আমাদের পরিবারটাকে নষ্ট করে দিছস, তুই বিয়েটা করলি কেন, তুই গার্মেন্টসের মেয়েরে বিয়ে কেন করলি। আমি তখন বললাম গার্মেন্টসের মেয়ের তো কোনো দোষ নাই, দোষ তো আমাদের বাবার। ও আমার গায়ে হাত তুলে তখন চলে গেছে বাসায়। যাই হোক ছোটো ভাই মারছে, কাউরে বলি নাই, কাউরে বলবো বা কেন, ওই তো আমারই ছোটো ভাই মারছি। আমি তখন বাসায় আসছি, আম্মু আমার ব্যান্ডেজ ট্যান্ডেজ করছে। এইভাবে আমার ভাই তখন আর আমার কাছে আসলো না, আমার আব্বু আর আমাদের বাসায় আসলো না, আম্মুর সাথে টোটালি যোগাযোগ বন্ধ। আম্মু তখন আমার মেয়েগুলোকে দেখতেছে, আমার মেয়েগুলোকে নিয়ে আম্মু তখন আমার বাসায় রয়ে গেছে। এইভাবে দীর্ঘ 8 মাস কেটে গেল। 8 মাস পরে আমার আব্বা, এই 8 মাসে আমার আব্বা হঠাৎ করে দুবাইতে গেছে কি কাজে, এবং দুবাইতে যাওয়ার পরে আমার আব্বা দুবাইতেই হার্ট অ্যাটাক করে মারা গেছে। দুবাইতে আব্বা মারা গেছে। আমার কাছে খবর আসলো, আমরা তখন দৌড়িয়ে বাসায় গেলাম, এবং বাসায় যাওয়ার পরে আব্বুর লাশ দুবাই থেকে আনা হলো। মানে কীভাবে মারা গেল যতটুকু আমরা রিসার্চ করে পেলাম যে সেটা হচ্ছে আমার আব্বা হার্ট অ্যাটাক করছে। এটাকেও আব্বা একবার হার্ট অ্যাটাক করেছিল, বাট সেকেন্ড টাইম, এবং সেকেন্ড টাইম হার্ট অ্যাটাকে আমার আব্বা তখন মারা গেছে। মারা যাওয়ার পরে আমি তখন আব্বার দেখভাল করব, বা আব্বাকে আমি তখন কবরে দ্বারস্থ করব, সব কিছু ঠিকঠাক করলাম। আব্বার দাফন কাফন হয়ে গেল, এবং দাফন কাফন হয়ে গেলে পরে আমরা যে বাসাটায় থাকতাম, মানে এটা আমাদের একটা ফ্ল্যাট ছিল আর কি, ওই ফ্ল্যাটটা আমাদের কিনা ছিল, মানে বিল্ডিংটা আমাদের ছিল না। আব্বা মারা যাওয়ার পরে আমি আমার 3 মেয়েকে নিয়ে ওই বাসায় উঠছি, আমার আম্মাকে নিয়ে বাসায় উঠছি। অ্যান্ড আমার ভাইয়েরাও তখন, আমার 2 ভাইও কিন্তু সেখানে আছে। এবং বাসায় ওঠার পরেই, মানে ধরেন আপনার যেদিন আমরা বাসায় উঠছি তার 1 মাস পরেই আমাদের নামে নোটিশ আসছে যে আমরা যাতে বাসা ছেড়ে দেই। আর এরই মাঝে আমরা এটা জেনে গেছি যে আমাদের যেই গার্মেন্টসটা ছিল, এই গার্মেন্টসটা আমার আব্বা লিজার আম্মুর নামে লিখে দিছে, মানে উইল করে দিছে ডিরেক্টলি। আমার আম্মার সাথে রাগ করে আমার ভাইদেরকেও, 2টা ভাই ছিল আব্বার সাথে, ভাইদেরকেও দেয় নাই, ডিরেক্টলি লিজার আম্মার নামে লিখে দিছে। তো বাবা মরে গেছে, বাবাকে কিছু বলতে চাই না, বাবার মৃত্যু আল্লাহ যেন বাবাকে জান্নাত নসিব করে, এটাই বলি, কারণ তিনি তো আমাকে দুনিয়াতে আনছে। এবং এটাও আমি শুনলে অবাক হয়ে গেলাম যে আমার বাসাটা এটাও লিজার আম্মুর নামে লিখে দিছে। আমরা যে বাসায় যে ফ্ল্যাটে থাকতাম এটা, মানে আমার ভাইরাও তখন খুব অসহায় হয়ে গেল আর কি, হয়ে আমরা তখন সর্বোপরি বাসা ছেড়ে দিলাম, বাসা ছাড়তে বাধ্য হলাম। আমরা যদি আইনিভাবে লড়তাম তাহলে হয়তো কোনো না কোনো কিছু করা যেত, যেহেতু আমরা বাবার সন্তান ছিলাম, আমরা লিগেল ওয়ারিশ। আমার সৎমা তো আসলে ওয়ারিশ হলেও তিনি আমার সৎমা, যেহেতু আমার আব্বা বিয়ে করছে, তো লিগেল হিসাবে কিন্তু আমরাই বাড়ির মালিক। কিন্তু আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে পারলাম না। আমার মাও বললো যে না, আর কোনো মামলা মোকদ্দমার দরকার নেই, আমরা তো একটা সময় বস্তির মধ্যেই থাকতাম, তোর আব্বা জুটের ব্যবসা করতো, তো সেখান থেকে হয়তো একটা গার্মেন্টসের মালিক হয়েছে, ভালোই হয়েছে, গার্মেন্টস চলে গেছে, কারণ টাকা পয়সা হইলে মানুষ কখনো মানুষ থাকে না। আমি বললাম মা তুমি এটা কী বলো? মা বলে হ্যাঁ, টাকা পয়সা হইলে মানুষ থেকে অমানুষ হয়ে যায়, তার জ্বলন্ত প্রমাণ তোর বাবা। এই জন্য প্রয়োজন নাই, তোর বাবা যেটা করেছে, বাদ দে, আর এইসব নিয়ে কথা বলিস না, চল আমরা বাসা থেকে চলে যাই। পরে আমার আম্মা বাসা থেকে বেরিয়ে আসলো, আমার 2 ভাইকে নিয়ে, আমাকে নিয়ে, আমার মেয়েদেরকে নিয়ে বাসা আমরা ছেড়ে দিলাম। তখন পুনরায় ওই বাসার মধ্যে আমি আবার উঠলাম যে বাসা আমি ছিলাম। তো এর মধ্যে আমার বড় ভাই তখন, আমার যে ছোটো ভাই ছিল, ছোটো যে বড়টা ছিল, ও তখন গ্র্যাজুয়েশন শেষ করছে, ও পড়াশোনা শেষ হলো, এবং আমার আব্বার এক বন্ধুর সহযোগিতায় ওর একটা সরকারি চাকরি হলো চিটং ফোর্ডে ওর একটা চাকরি হলো, বন্দরে একটা চাকরি হলো, ভালো একটা চাকরি হলো, সরকারি বন্দরে চাকরি করতেছে। তো অবস্থাটা মোটামুটি একটু পরিবর্তন হয়ে গেল। এবং আমার যে ছোটো ভাইটা আছে, ও তখন ডিপ্লোমাতে পড়তেছে, তো ডিপ্লোমা করতেছে, ওর অবস্থাও খুব ভালো পর্যায়ে আছে, খারাপ না। তো আমার মেয়েগুলো আমার সাথে খুব ভালো অবস্থার মধ্যেই আছে, মানে মোটামুটি খুবই ভালো অবস্থার মধ্যে আছে। আমার এই সব কিছুই দেখাশোনা করে, বা সব কিছুর মধ্যে আমার মেয়েটা মোটামুটি অনেকটাই ভালো আছে। এইভাবে সময়গুলো কাটতে
একদিন হঠাৎ করে মানে আমি থেকে আসতেছি, আমার কর্মস্থল থেকে আসতেছি, আসার সময় হঠাৎ করে রাস্তার পাশে, তাও এটা প্রায় আপনার 3 বছর পরে আমার হঠাৎ করে লিজার সাথে দেখা, আমার ওয়াইফ লিজা। এবং মানে বোরকার এরকম মুখটা পড়ে কই জানি যাচ্ছে, মানে আমাকে দেখে বোরকার মুখটা টান দিয়ে দিছে, মানে আমাকে দেখার পরে। তখন তো সে অনেক বড় লোক, তার মা গার্মেন্টস চালায়, তাদের বাড়ি বাসা আছে। তো আমি তার সাথে কথা বললাম না, ওইখান থেকে সে চলে গেল। তবে আমি তার ভিতরে একটা কেমন যেন একটা অস্থির ভাব দেখলাম। এবং আমি তখন একটু একটু করে ইনকোয়ারি করতে শুরু করলাম যে ও কী করে। জানলাম ওর মায়ের সাথে আছে, ওর ভাইদের সাথে আছে। এবং এরকমভাবে সময়গুলো কাটতেছে। তারই মাঝে এখানে আরও একটা বছর কেটে গেছে, তার সাথে আমার যোগাযোগ নেই, কোনো কথাবার্তা নেই। অ্যান্ড এই 1 বছর মাথায় আম্মু তখন আমাকে বিয়ে করাইছে, যেহেতু ছোটো 2টা ভাই আছে, তাদেরকে বিয়ে করাইতে হবে। আম্মু আমাকে বিয়ে করেছে আমার মেয়েগুলো দেখাশোনা করার জন্য। আমি একটা বিয়ে করলাম, চিটং শহরের একটা মধ্যবিত্ত পরিবারে বিয়ে করলাম। আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ অনেক ভালো। এবং আমার এই বিয়েটা করার প্রায় মাস 2 পরেই হঠাৎ করে আমি লিজার এক পরিচিত মেয়ের মাধ্যমে আমি খবর পেলাম যে লিজা নাকি এরই মাঝে আবার লিজার আম্মু মারা গেছে। এই ঝামেলাগুলোর মাঝে লিজার আম্মু মারা গেছে। তো আম্মু মারা গেছে আমি শুনতে পাইনি, আমি শুনলে কিন্তু আমি মাটি দিতে যাইতাম। তো ওর আম্মু মারা গেছে এবং ওর আম্মু মারা যাওয়ার ঠিক 3 মাস পরেই, ওর মা মারা যাওয়ার 3 মাস পরেই আমি খবর পেলাম যে লিজার অবস্থা খুব খারাপ, ও হসপিটালে, চিটং মেডিকেলে, ও বাঁচবে না। তো কী হয়েছে, বাঁচবে না কেন? আমি তখন শত হইলেও তো আমাদের মাঝে সব কিছু ছাড়াছাড়ি, তাও তো সে আমার ওয়াইফ ছিল, আমার 3টা কন্যা সন্তানের মা। সেই হিসেবে আমি একদিন হসপিটালে তাকে দেখতে গেলাম, ঢাকাতে, চিটং মেডিকেলে তাকে দেখতে যাওয়ার পরে দেখলাম যে ওর মুখের অবস্থা এতটাই খারাপ, মানে ওর মুখের দিকে তাকানো যায় না, মানে মুখের মধ্যে এক ধরনের মানে হয়ে গেছে। ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে। ডাক্তার বলে আসলে আমরা কিছু বুঝতে পারতেছি না, তবে যেটা মনে হয় যে তাকে একটা ইনজেকশন ফোর্স করা হয়েছে, যেটা বিষাদর ইনজেকশন। মানে ওর সাথে কথা বলতেছে, ও কথা বলে না, মানে কথা বোঝা যায় না, ওর কথা খুব ক্লিয়ার একটা বুঝি না। এবং যেটুকু আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে ওর মা জীবিত থাকা অবস্থায় এই জায়গা সম্পত্তি নিয়ে, আমাদের জায়গা নিয়ে ওর সাথে ওর ভাইদের সাথে খুব ঝামেলা হয়েছে। এবং ঝামেলার এক পর্যায়ে সম্ভবত ওর ভাইয়েরা ওর মাকে মেরে ফেলেছে। এবং এই ভাইয়েরা যে ওর মারছে, দেন এই বিষয়ে ও তখন মামলা মোকদ্দমা করার চেষ্টা করেছিল, ঝামেলা করার চেষ্টা করেছিল। এই সময় ওর ভাইয়েরা ওর কি খাওয়াই দিছে নাকি ইঞ্জেকশন দিয়ে দিছে, কী করছে আল্লাহ জানে, ওর অবস্থা এরকম হয়ে গেছে। তো মারে এসে বললাম যে মা, লিজার তো অবস্থা এরকম। মা বলে যেরকমই হোক ওই মেয়ের পক্ষে তুই আর যাইস না, ওই মেয়ের কথা তুই আর বলিস না। আল্লাহর হুকুম আর কি। আমি আমার বড় মেয়েরই নিয়ে মার্কেটে গেছিলাম ঈদের সময়, আপনার কোরবানির ঈদে, রমজানের ঈদে মার্কেট করে আসতেছিলাম। জিএসটি মোড়ের ওইখানে ফ্লাইওভারের নিচে হঠাৎ করে, মানে আমি চিনতে পারি না, আমাকে বলে একটু দাঁড়াবেন ভাই। এটা বলার পর আমি তখন দাঁড়াই, আমি তখন ভিক্ষা করতেছি। আমি তখন এই টাকা বাইর করলাম তাকে দেওয়ার জন্য, মুখটা এরকম করে ঢাকা। আমাকে তখন আমার মেয়ের নামটা ধরে ডাক দিল, লামিয়ে বলে ডাক দিল। দেওয়ার পরেই কী ব্যাপার, এই তোমার নাম ধরে ডাকলো, একে? মানে ওর মুখ কিন্তু চেনা জানা, চেহারা চেনা জানা, একদম পরিপূর্ণভাবে চেহারা ফুটে গেছে, একদম শরীরে আপনার বিষ ফোড়ার মতো ফোড়া হয়ে গেছে। তো আমার মেয়েটা তখন কাছে যেয়ে বলতেছে আপনি কে? বলে আমার পাশে একটু বসো। আমার মেয়ে বসতে চায় না, আমি তো বুঝে গেছি যে এটা লিজা। আর আমি বললাম যে আম্মু বসো, কেন বসতে বলতেছে? আমি বসার পর আমার মেয়েটার মাথায় হাত বোলাই দিছে। হাত বোলাই দেওয়ার পরে আমার মেয়েটা বলতেছে আব্বু এটা কে? তখন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। মনের অজান্তেই চোখ বেয়ে পানি কান্না চলে আসলো। আমি শুধু এটাই বললাম যে লিজা, এটাই আল্লাহর বিচার, লিজা এটাই আল্লাহর বিচার। এটা বলাতেই সে ঘুমড়ে ওখানে কান্না শুরু করলো। আমি তখন আর মেয়েটাকে নিয়ে চলে আসলাম, এখানে দাঁড়াইলাম না, কারণ মেয়েটা যাতে বুঝতে না পারে এটা তার মা। এবং এখানে চলে আসলাম, এবং আসার পরের দিন আমার খুব মনে হলো যে আমি ওকে দেখে ও আছে কিনা, ওখানে ও আছে কিনা এটা দেখার জন্য আবার গেলাম, কিন্তু না, ওইখানে নাই। এবং এই ঘটনার পরে প্রায় 1.5 বছর হয়ে গেল। আপনার এই যে একটা রমজান গেল, এর গত রমজানের ঘটনা। তো আমি এরপরে আর মানে ওরা আর পেলাম না, কোথাও পেলাম না। এরপর আমি বিভিন্ন ফ্লাইওভারের নিচে এখানে ওইখানে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, ওরা আর পাইলাম না। যদি পাইতাম তাহলে হয়তো আমি ওর মানে এখন তো মোটামুটি আমার অবস্থা ভালো, ওর মোটামুটি মুখের একটু চিকিৎসা করানোর চেষ্টা করতাম, কিন্তু আমি ওর পেলাম না। তো জানি না ও কোথায় আছে। আলহামদুলিল্লাহ আমার
ওর 3টা কন্যার সন্তান, এবং আমি এরপরে যাকে বিয়ে করেছি সেখানে আমার আরেকটা পুত্র সন্তান হয়েছে আমার সেকেন্ড ওয়াইফের ঘরে। তো তাকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আমার মা, আমার ওয়াইফ, আমার ভাইরা বিয়ে করেছে, আবার 2 ভাই বিয়ে করেছে, সবাই আমরা একই ফ্যামিলিতে আছি আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো আছি। তো আমার মা আপনার অনেক বড় ভক্ত, আপনার গল্পগুলো শোনে, অলওয়েজই শোনে। তো মা আমাকে সবসময় বলে যে হোসাইন তোর গল্পটা বল না আপন ভাইয়ের কাছে, ওনার কাছে গল্পটা বল। আমি তো ভাই সময় পাই না, চাকরি করে, তারপরে আম্মা আর আমি মিলে একটু একটু করে লিখলাম আর কি আপনার কাছে আমাদের জীবনের ঘটনাগুলো। তো আপনি আমার গল্পটা পড়েন, যদি আপনার মন চায় তাহলে আমার মা অন্তত খুশি হবে আর কি আপনার মুখে আমাদের জীবনের ঘটনাগুলো পড়ার পরে। তা আপন ভাই আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, এবং চিটংয়ে আসলে আমাদের বাসায় আসবেন বেড়ানোর জন্য। আমাদের বাসার ঠিকানাটা আপনাকে দিলাম। আসসালামু আলাইকুম। গল্পটা যখন শুরু করে আমি বলেছিলাম যে আজকের গল্পের টাইটেল এটাই আল্লাহর বিচার, এবং হোসাইন যখন তার বউয়ের সাথে শেষ দেখা হয়েছিল সেটাই বলেছিল যে লিজা এটাই আল্লাহর বিচার। এরপর থেকে সে তার বউকে আর কখনোই দেখে নাই কোনো ফ্লাইওভারের নিচে, কোনো রেল স্টেশনে কিংবা কোনো বাস স্টেশনে ভিক্ষা করা জায়গাগুলোর মধ্যে কোনো জায়গায় তার বউকে সে আর খুঁজে পায়নি। এবং আদৌ লিজা বেঁচে আছে কি না সেটুকুন আমি জানি না। তবে যারা আজকে আমার জীবনের গল্প শুনেছেন, আমার মুখ থেকে হোসাইন ভাইয়ের জীবনের এই গল্প শুনেছেন, তাদেরকে বলবো যে আল্লাহর বিচার বড় কঠিন। মনে রাখবেন বন্ধু, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। লিজার মায়ের মৃত্যুটাও খুবই ভয়ঙ্করভাবে হয়েছে। গল্পর হোসাইন ভাই হয়তো সেটা যতটুকু জেনেছে আমাকে বলেছে যে ওর ভাইয়েরা খুব মর্মান্তিকভাবে নিজের সন্তানেরা মাকে মেরে ফেলেছে। মানে উনি যতটুকু রিসার্চ করে বুঝতে পারলো মহিলাকে খাবার দেয় নাই, কষ্ট দেয় না, এবং এই সন্তানেরাও মায়ের কাছ থেকে যেমনে পারছে জায়গায় সম্পত্তি সব লিখে নিয়েছে। মানে হোসাইনের বাবার যে প্রপার্টি ছিল তার লিজার সৎ ভাইরা সব কিছু নিয়ে গেছে, নিয়ে গিয়ে মহিলাটাকে শেষ করলো। এবং একইভাবে লিজা যখন মামলা মোকদ্দমা করার মায়ের মৃত্যু নিয়ে বেশি চাঞ্চল্যকর তথ্য প্রচার করতে শুরু করলো, একটা সময় লিজার এমন অবস্থা করলো যে সে হাতে শেষ পর্যন্ত বাটি তুলে নিল। এটাই হচ্ছে আল্লাহর বিচার। তাই এই গল্প থেকে যে অন্তত এটা মনে রাখবেন যে অসৎ পথের ইনকাম দিয়ে কখনোই কোনো মানুষ সৎ হতে পারে না। এবং একটু নিচের দিকে তাকান, মনে রাখবেন এই দুনিয়াটা সামান্য সময়ের, একদম সামান্য সময়ের। 7 দিন 8 দিন, যেমন আপনি একটা পরীক্ষা দিতে বসেন 3 ঘন্টা পরীক্ষা দেন, 3 ঘন্টা সময় কিন্তু নির্ধারণ করা। এরকমভাবে আমাদের জীবনের প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট আল্লাহর কাছ থেকে আমরা নিয়ে আসছি, এবং সময় যখন পুরিয়ে যাবে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। কোটি টাকা, কোটি সম্পদ কোনো কিছুই সাথে যাবে না। যার জন্য সম্পদের লোভে পড়ে কখনো মানুষ থেকে অমানুষ হয়ে যাবেন না। তবে মনে রাখবেন এর পরের জন্মটা এই জন্মের চেয়েও আরও অনেক অনেক বড়। সেই জন্মে আপনাকে আল্লাহর দ্বারস্থ হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।